আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের লাইভ সেশনে। তো আজকে যারা এসএসসি 26-এর আমাদের শিক্ষার্থী আছে, তোমরা যারা রয়েছে তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস ইকোনমিক্স 0 টু হিরো কোর্সে। তো তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি আনোয়ার হোসেন, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। তো তোমরা যারা আমার সাথে যুক্ত হচ্ছ আজকের এই সেশনে, আহ, আমি একটু আমাদের যারা পেইড বেসের শিক্ষার্থী অর্থাৎ যারা এই কোর্সে ভর্তি হয়েছে অলরেডি তাদেরকে একটু আমি ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য একটু সময় নিচ্ছি। কেমন, তাদেরকে একটু আমি একটু শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। সো একটু ওয়েট করো সবাই। ওকে, আমরা পেইড বেসের ক্লাসে কোনো কথাবার্তা বলবো না, কোনো অ্যাড হবে না, কোনো কিছু হবে না, জাস্ট আমরা পড়াশোনা করবো, ঠিক আছে? সো আমি একটু তোমাদের যারা এই কোর্সে ভর্তি হয়েছে তাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি এই লিঙ্কটা আর কি, ঠিক আছে? ওকে, আমরা একটু ওয়েট করছি যাতে আমাদের যারা শিক্ষার্থীরা যারা এই কোর্সে ভর্তি হয়েছে তাদের গ্রুপে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, তারা যেন আমাদের সাথে জয়েন করতে পারে এবং হচ্ছে তারা জয়েন করলে আমাদের আমাদের মূল ক্লাসে আমরা চলে যাব। সো কোনো অতিরিক্ত কথা হবে না, জাস্ট আমরা একটু সময় নিচ্ছি ওরা জয়েন করার জন্য, যারা বাকিটা আছে তারা জয়েন করার জন্য। তো তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো, তোমরা যদি চাও তাহলে এই ক্লাসটা একটু শেয়ার করতে পারো, তোমাদের ইচ্ছে করলে সেটা করতে পারো। তো কোনো জোরাজুরি নাই, তোমাদের যদি ইচ্ছে করে একটু ক্লাসে শেয়ার করতে পারো, ঠিক আছে? সো আমাদের সাথে সাইফুল ইসলাম আছে, সালাম দিয়ে আছে। আমাদের সাথে সোহাগ সেন আছে, সিলেট থেকে যুক্ত হয়ে আছে। কোহেলিকা আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাগর সেন বলছে, মেনশন করেছে, থ্যাংক ইউ। যারা বন্ধু বান্ধবরা আছে তোমাদের বন্ধু বান্ধব তাদেরকে একটু মেনশন করতে পারো। আসিফা রহমান আমাদের সাথে রয়েছে। আমাদের সাথে এমডি মাহিদ আছে, সালাম দিয়ে আছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে মেহেদি হাসান আছে। স্যার, কোর্স ডিউরেশন 5 মান্থসের, মানে কি 5 মান্থসে ফুল সিলেবাস শেষ হবে? আমাদের এই কোর্সের কোর্স ডিউরেশন 5 মান্থ মানে হচ্ছে এমন না যে 5 মাসের মধ্যে শেষ হবে, এটা আরো বেশি সময় লাগতে পারে, হয়তো 6 মাস 7 মাস সময় লাগতে পারে। এটা এটা ভ্যারি করতেছে আমাদের কতটুকু শেষ হচ্ছে। আমরা ফার্স্ট ক্লাস আমরা 2টা কমপ্লিট করতে আমাদের যতদিন লাগে আমরা ততদিন ক্লাস করবো ইনশাল্লাহ। জুবাইদা খানু আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সামি আমাদের সাথে রয়েছে, কুমিল্লা থেকে দেখতে পাচ্ছে ভাইয়া, কুমিল্লা থেকে। নাহিদ আছে, সালাম দিয়েছে। আহ রাজি আমাদের সাথে রয়েছে, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আয়েশা মনি রয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলিফা মেনশন করেছে, আরিয়া মেনশন করেছে, সরি আইরা মেনশন করেছে, আশরাফুল ইসলাম রয়েছে, আগে বিয়ে তারপর ক্লাস, আচ্ছা। তারপর হচ্ছে শেখ আব্দুল হাসান রয়েছে, হুসেন সরি, সালাম দিয়েছে। ইয়াসিন রাজা আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। সামি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ভালো আছে, তোমাদের সবার দোয়ায়। ফারহান আমাদের সাথে রয়েছে। এমসিকিউ অনেক কমেন্ট করেছি, একটাও রিপ্লাই দেন নাই আপনি। আচ্ছা, এই যে তোমার কমেন্ট এখন পড়ে দিলাম। যাই হোক, দিয়া জান্নাত রয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুবাইদা হাকিম আছে। আয়েশা তনিমা আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সিয়াম আহমেদ আছে আমাদের সাথে রয়েছে। আহ সীমান্ত সীমান্ত বণিকা আমাদের সাথে রয়েছে, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তালুকদার অর্পণ আমাদের সাথে রয়েছে, ভালো আছি। শোনো, আমরা আশা করছি তোমরা যারা 26-এর শিক্ষার্থী আমাদের এই ব্যাচে ভর্তি হয়ে গিয়েছো, তো তোমাদের সবাইকে ওয়েলকাম করছি এই কোর্সে। এবং তোমরা যারা এখনো ভর্তি হও নাই বা ভর্তি হবে হবে চিন্তা করছো, তোমরা আমি মনে করি দ্রুত আমার সাথে ভর্তি হয়ে যাও। আজকে প্রথম ক্লাস হিসেবে বা ওরিয়েন্টেশন ক্লাস হিসেবে আমরা পেজে নিচ্ছি, পরবর্তী ক্লাসগুলো হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে। যারা শুধু ভর্তি হবে, এনরোল করবে এই কোর্সে, তারাই ক্লাসগুলো করতে পারবে। তো এই কোর্সের ডিটেলসটা আমাদের পেজ তোমরা মেসেজ করো, অথবা যে নাম্বার দেওয়া আছে 01746561163, এই নাম্বারে কল করে তোমরা জানতে পারবে, অথবা আমাদের পড়ালেখা পেজে মেসেজ দিয়ে জানতে পারবা। ভর্তি বিষয়ে সবকিছু জানতে পারবা, সেখান থেকে তোমরা ভর্তি হতে পারবে পড়ালেখা পেজে মেসেজ দিয়ে, ঠিক আছে? সো যেটা বলছিলাম, যারা এই কোর্সে ভর্তি হয়েছে বা হবা বা হও নাই, সবার উদ্দেশ্যে এই কোর্সটার মধ্যে আমি তোমাদেরকে যে লাইভ ক্লাসগুলো নিব, তোমাদের 3 দিন আমি সপ্তাহে লাইভ ক্লাস নিব। একটা হচ্ছে তোমার শনিবার, তারপর হচ্ছে তোমাদের শনি সোম বুধ, নাকি সরি সরি
সোম আর বুধ এবং হচ্ছে শুক্রবার তোমাদের লাইভ ক্লাস হবে, কেমন? তো সোম বুধ শুক্র 3 দিন লাইভ ক্লাস হবে। এই 3 দিন লাইভ ক্লাস আমি নিব 10টা থেকে 11টা পর্যন্ত রাতে। এই লাইভ ক্লাসগুলো তোমরা যারা কোর্সে ভর্তি হয়ে আছো, আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব আমার সাথে তোমরা লাইভে ক্লাসগুলো করে ফেলবা। প্রশ্ন স্যার লাইভে কেন করতে হবে, রেকর্ড করলে কি সমস্যা? লাইভে করলে প্রথমত হচ্ছে তোমরা ইনস্ট্যান্ট কোনো প্রবলেম হইলে পড়ানোর সময় সেটা তুমি সাথে সাথে কমেন্ট করে সেটা জানতে পারো। আর তুমি যদি রেকর্ড ক্লাস করো তাহলে দেখা যাবে তোমার রেকর্ড ক্লাস করতে কোনো সমস্যা হইলে তুমি বোঝো নাই, সেটা তোমাকে আমাকে মেসেজ করে জানাতে হবে। আমি বিজি থাকবো, তোমাকে হয়তো আনসার দিতে পারবো না, আবার দিতেও পারতে পারি। তো এটা নিয়ে অনেক ঝামেলা হয়ে যাবে। সেজন্য আমি যেটা রেফার করবো বা প্রেফার করবো সেটা হচ্ছে তোমরা সবাই এই ক্লাসগুলো লাইভে আমার সাথে করবে। 10টা থেকে 11টা, 1 ঘন্টা সময় আমাকে দিবা সপ্তাহে 3 দিন। এর বাইরে তোমার ইকোনমিক্সের আর বাসায় পড়াশোনা করার কোনো দরকার নাই। জাস্ট আমাকে যে 1 ঘন্টা তুমি সময় দিবা সপ্তাহে 3 দিন, ওই 1 ঘন্টার সময় আমার সাথে তুমি ইকোনমিক্স পড়বা। বাকি সাবজেক্টগুলো তুমি তোমার ইচ্ছা মতো যখন ইচ্ছা তখন পড়তে পারবে। শুধু 1 ঘন্টা করে 3 ঘন্টার সময় আমাকে সপ্তাহে দিতে হবে, কেমন? এই 3 ঘন্টা সময়ের মধ্যে তোমাকে আমি একদম ধরে ধরে একটা একটা করে তোমাদের টপিক আমি পড়িয়ে দিব। এর বাইরে আশা করছি কোনো কিছু পড়তে হবে না, এবং এইটুক পড়লে তোমার 100 প্রিপারেশন ইনশাআল্লাহ কমপ্লিট হবে। সো এই কোর্সের নাম হচ্ছে জিরো থেকে হিরো। তা আমরা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু পড়বো ইকোনমিক্সের, যাতে তোমার ইনস এন্ড আউট কোনো ধরনের আর প্রবলেম না থাকে, এবং ইকোনমিক্স সম্পর্কে তোমার একটা ভালো আইডিয়া। পাশাপাশি তুমি ফিউচারে ইকোনমিক্সটা তোমার একটা ফেভারিট সাবজেক্ট হবে ইনশাআল্লাহ। এটা আমি আশা করি, বিশ্বাস করি, এটা আমি তোমাদেরকে করে দিতে পারবো ইনশাআল্লাহ। সো আমার সাথে সবাই রেডি? ক্লাস শুরু করতে পারি আমরা? রেকর্ড থাকবে, হ্যাঁ আমাদের অবশ্যই এই পেইড ব্যাচের ক্লাসগুলো অবশ্যই রেকর্ড থাকবে। রেকর্ড ক্লাস অবশ্যই রাখবো, কারণ অনেক সময় দেখা যায় আমাদের অনেক কারণে আমাদের ক্লাস করতে পারে অনেকে, সেজন্য আমাদের রেকর্ড ক্লাস রাখতে হয়। সো ক্লাসগুলো রেকর্ডেড থাকবে। তোমাদের যে প্রাইভেট গ্রুপ থাকবে সেখানে তোমরা রেকর্ডেড পাবা। আচ্ছা, কই সাউন্ড তো ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, সব ঠিকঠাক আছে। কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। তো রেকর্ড কই পাবো? রেকর্ড হচ্ছে আমাদের যে গ্রুপ থাকবে। তুমি কি কোর্সে ভর্তি হয়ে আছো সামি? যদি কোর্সে ভর্তি হও তাহলে তুমি সেই যে কোর্সে তোমাকে অ্যাড করা হয়েছে প্রাইভেট গ্রুপ, কালকে থেকে তোমার মানে নেক্সট ক্লাস থেকে তোমাদের সেখানে ক্লাস হবে। সেখানে তুমি ক্লাসগুলো রেকর্ডেড পাবা। কোনো সমস্যা নেই, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবকিছু দিয়ে দেওয়া হবে, জানিয়ে দেওয়া হবে। কোনো সমস্যা নেই, একদম টেনশন করতে হবে না। অপূর্ব আমাদের সাথে রয়েছে, হ্যালো ভাইয়া আমি পেইড ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা, আফিফা বলছে আমি পেইড ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে, যারা ভর্তি হয়ে আছে তারা একটু লিখে জানাও আমাকে কারা কারা ভর্তি হয়ে আছো। মানে যারা ভর্তি হয়েছে তারা ইয়েস লিখো, আর যারা ভর্তি হও না এখনো তারা নো লিখবা, কারণ আমার বুঝতে যেন সুবিধা হয় কত স্টুডেন্ট আমাদের সাথে অলরেডি মানে এখানে কারা এখনো ভর্তি হয় না এমন স্টুডেন্ট কেমন আছে। তো সেজন্য আমার লেকচার দিতে সুবিধা হবে। তো তোমরা একটা কাজ করো, তোমরা হচ্ছে যারা ভর্তি হয়েছে একটু ইয়েস লিখে জানাবা, আর যারা ভর্তি হও নাই তারা নো লিখে জানাবা কমেন্ট বক্সে। একসাথে সবাই করো, ঠিক আছে? যারা ভর্তি হয়েছে তারা ইয়েস লিখে জানাবে, আর যারা ভর্তি হওয়া নাই তারা নো লিখে জানাবে। ওকে, আমরা বেশিরভাগ স্টুডেন্ট দেখতে পাচ্ছি ইয়েস বলছে। কোর্স ফি কত স্যার? আচ্ছা, এটা 26-এর যারা শিক্ষার্থী তাদের জন্য, 25-এর জন্য আমাদের টার্গেট প্লাস ব্যাচ চলতেছে। তো টার্গেট প্লাস ব্যাচে ভর্তি হবে যারা 25-এর আছে তারা। তবে 26-এর যারা আছে তাদের জন্য এটা। এই কোর্সের কোর্স ফি হচ্ছে 999 টাকা, বুঝছো? 999 টাকা এই কোর্সের কোর্স ফি। সো এই কোর্সের সাথে তুমি যদি আমাদের ইজি গণিত যে বইটা আছে এই বইটা সহ নিতে চাও তাহলে বইটার প্রাইস হচ্ছে 480 টাকা। এই বইয়ের প্রাইস হচ্ছে কত টাকা? 480 টাকা বইয়ের প্রাইস। কুরিয়ার ফি সহ 480 টাকা, টোটাল হচ্ছে 1480 টাকা তোমার খরচ হবে একদম ইকোনমিক্স এর ফুল প্যাকেজ। এর বাইরে তোমার আর ইকোনমিক্স এ কোনো বই কিনতে হবে না, কোনো কারো কাছে কোনো টিচার কাছে পড়তে হবে না, কিছু করতে হবে না। জাস্ট এই 1500 টাকা তোমাকে খরচ করতে হবে, বই সহ সব পেয়ে যাবে এক্স্যাক্টলি, ঠিক আছে? এটাই। আচ্ছা, বেশিরভাগ স্টুডেন্ট দেখতে পাচ্ছি আমরা বলতে ভর্তি হয়ে আছে, নো প্রবলেম। যারা ভর্তি হওয়া তাদের নিয়ে কোনো সমস্যা নাই। তোমরা ক্লাসটা করো, আস্তে ক্লাসটা করো, ভালো লাগলে ভর্তি হবা, কোনো জোর জবরদস্তি নাই, ঠিক আছে? চলো আমরা ক্লাসে চলে যাই, আমাদের ক্লাসে চলে যাবো আমরা, এবং আমরা আস্তে আস্তে করে ইকোনমিক্স এর বিল্ড করবো বা ইকোনমিক্স এর জ্ঞানটা আমরা আস্তে আস্তে অর্জন করবো। এই সাবজেক্টটা অনেকের কাছে একদম দুর্বোধ্য বা বলতে পারে একদম কঠিন একটা সাবজেক্ট ইকোনমিক্সটা, এসএসসি যারা শিক্ষার্থী আছে, ব্যবসা শিক্ষা মানবিক তাদের কাছে। তবে আমি বলতে পারি যারা আমার কাছে ক্লাসটা করবা তো তোমাদের কাছে একদম সহজ হবে, এবং তোমরা সেখানে তোমাদের কলেজে যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলোকে একদম বেস্ট একটা রেজাল্ট করবা, এবং দেখবা যে তোমরা টপ করতেছো তোমাদের কলেজে, ঠিক আছে, এই সাবজেক্টে। তো আমি সেভাবে পড়ানোর চেষ্টা করবো। তো চলো আমরা শুরু করে দিচ্ছি আজকের ক্লাসটা। তো আমরা একদম আমাদের যে ইজিকোনমিক্স বইটা আছে আমরা সেই বইটা থেকে পড়াবো, এই জন্য কারণ এই কোর্সের সাথে তুমি বইটা কিনতে পারবে, এবং বইটা কিনলে তুমি বাসায় বসে আমার সাথে আমি যেভাবে পড়তেছি লাইন টু লাইন আমার সাথে পড়তে পারবে, ঠিক আছে? তো আমরা ইজিকোনমিক্স বইয়ের যে সেকেন্ড এডিশন আছে সেখান থেকে আমরা পড়ানো শুরু করতেছি। তো এখানে আমরা অর্থনীতি প্রথম পত্রে আমরা জানি যে 10টা অধ্যায় আছে।
অধ্যায় 1 থেকে শুরু করে 10। তো এই 10টা অধ্যায় হচ্ছে মোটামুটি ম্যাথমেটিক্যাল, 2টা অধ্যায় আছে যেগুলোতে সম্পূর্ণ থিওরি, যেমন হচ্ছে 5th এবং 6th চ্যাপ্টার, এগুলো হচ্ছে একদম থিওরি। ঠিক আছে, 7 চ্যাপ্টারও থিওরি আছে, 8 চ্যাপ্টার এবং হচ্ছে অন্য সরি 5, 6, 7 এই 3টা অধ্যায় থিওরি, বাকি সবগুলো হচ্ছে ম্যাথ প্রথম পত্রে। দ্বিতীয় পত্রে 2টা অধ্যায় ম্যাথ আছে, বাকি সবগুলো থিওরি। ওকে, তা আমরা একদম প্রথম পত্রের প্রথম অধ্যায় দিয়ে শুরু করবো এবং বেসিক্স চ্যাপ্টার দিয়ে শুরু করব, যাতে তোমাদের জন্য এই লেকচারটা বুঝতে একদম সহজ হয়। কেমন? তা আমরা অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় শুরু করতে যাচ্ছি আজকের লাইভের মাধ্যমে। তো চলো আমরা শুরু করি। দেখো, এটা আমরা পড়তেছি ইজি ইকোনমিক্স বইয়ে। তো তোমরা যাদের যাদের কাছে এই বইটা আছে, তোমরা যারা এই কোর্সে ভর্তি হয়ে আছো অলরেডি, তোমরা যারা আগে ভর্তি হয়েছে, শুরুর দিকে ভর্তি হয়েছে, তাদের কাছে অলরেডি বই পৌঁছে গিয়েছে। তোমাদের হাতে যাদের বই পৌঁছেছে, যারা কমেন্ট বক্সে জানাতে পারো বই পৌঁছেছে কিনা। আর যারা এখনো মানে ভর্তি হয়েছে দু একদিন আগে, তারা হয়তো এখনো বই পাওনি, তো বই পেয়ে যাবে যারা বই সহ ভর্তি হয়েছে। আর যারা বই ছাড়া ভর্তি হয়েছে, তোমরা, আমি বলবো যে তোমাদের যদি বইটা না থাকে বইটা পারচেজ করো। তোমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে, আমার লেকচারগুলো বুঝতে আরো সহজ হবে, সুন্দর হবে, তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে কি সবকিছু। তো আমরা শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, সো চলো আমরা শুরু করি। বিসমিল্লাহ। আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, এই চ্যাপ্টারটা আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রথম পত্রের প্রথম অধ্যায় বলা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। স্যার, এই চ্যাপ্টারটার নাম হওয়া উচিত ছিল এমন, কেমন, যে অর্থনীতি সম্পর্কে মৌলিক ধারণা, তাই না? কিন্তু এখানে বলছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। কেন? অর্থনীতিতে আমরা অধ্যায়টার বেসিকটা না পড়ে আমরা কেন সমস্যা নিয়ে কথা বলতেছি? কারণ ইকোনমিক্সটা একটা সমস্যা থেকে সৃষ্টি, বা অর্থনীতি যে সাবজেক্টটা তোমরা পড়তেছো, এই সাবজেক্টটা একটা সমস্যা থেকে সৃষ্টি হয়েছে। আর সেই সমস্যার নাম কি জানো? সেই সমস্যা হচ্ছে মানুষের জীবনে, আমাদের যে জীবন, এই জীবনে সম্পদ হচ্ছে কম। মানে এটাকে আমরা বলি আমাদের জীবনে স্বল্প সম্পদ, সম্পদ একদম কম পরিমাণে সম্পদ আছে, কিন্তু সেই তুলনায় অভাব অনেক বেশি। আসলে সম্পদ কম বললে ভুল হবে, বলতে পারে এটা যে অভাবের তুলনায় সম্পদ কম। যেমন আমি যদি বলি তোমার কাছে কয় টাকা আছে, তুমি বললা যে স্যার আমার কাছে এখন 100 টাকা আছে। আমার কাছে কয় টাকা আছে? 100 টাকা আছে। তা আমি যদি বলি এই 100 টাকা দিয়ে তোমার কি কি অভাব আছে, তুমি বলো যে স্যার আমার 100 টাকা দিয়ে 3টা অভাব আছে বর্তমানে। কি কি অভাব? একটা হচ্ছে 100 টাকা দিয়ে আমি একটা টি শার্ট কিনতে পারি, একটা টি শার্ট আমি কিনতে পারি, আমার টি শার্ট কিনতে ইচ্ছে করছে। আবার 100 টাকা দিয়ে আমি বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। আবার 100 টাকা দিয়ে আমার পরীক্ষার ফি দেওয়া দরকার, পরীক্ষার ফি দিতে হবে। তো আমার কাছে মানে তোমার কাছে অভাব হচ্ছে 3টা। একটা হচ্ছে তোমার টি শার্ট কিনতে হবে 100 টাকা দিয়ে, ইচ্ছে করতেছে টি শার্ট কিনি। বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, পরীক্ষার ফি দেওয়া দরকার বা এটাও প্রয়োজন। তাহলে তোমার কাছে সম্পদ আছে একটা, তুমি 100 টাকা দিয়ে যে কোনো একটা করতে পারবা, হয়তো টি শার্ট দিবা, বিরিয়ানি খাবা, অথবা পরীক্ষার ফি দিবা। তার মানে আমাদের জীবনে বা মানুষের জীবনে এই যে সম্পদ বলতেছি, এই সম্পদ হচ্ছে স্বল্প বা সীমিত। অন্যদিকে অভাব হচ্ছে অসীম। দেখবে যে এই এখান থেকে একটা অভাব পূরণ করলে তোমার আরেকটা অভাব নতুন করে সৃষ্টি হবে। মানুষের অভাবের কোনো কি নাই, শেষ নাই। মানুষ যত পায় তত আরো চায়, আরো চায়, আরো চায়, অভাবের কোনো শেষ নাই। যার লক্ষ টাকা আছে তার কোটি টাকার স্বপ্ন, যার কোটি আছে তার লক্ষ কোটি টাকার স্বপ্ন, তাই না? তার মানে এখানে মানুষের অভাবের কোনো কি নাই, শেষ নাই। যত পায় তত আরো চায়। সেজন্য বলা হয় যে মানুষের জীবনে সম্পদ যেহেতু সীমিত, অভাব যেহেতু অসীম, এই জিনিস থেকে আসলে অর্থনীতি বিষয়টা সৃষ্টি। তাই আমরা অর্থনীতিতে যে বিষয়টা নিয়ে আলোচনা করি মেইনলি, সেটা হচ্ছে সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম অভাব। সীমিত সম্পদ মানে সম্পদ আমার কাছে একটা লিমিটেড, আর অসীম অভাব মানে হচ্ছে আমার কাছে অভাবটা হচ্ছে অনেক বেশি, বা অসীম বলতে বোঝাচ্ছে যেটা কোনো সীমা নাই, এরকম জিনিস। তো অনেকগুলো অভাব আছে, তাই এটাকে অসীম অভাব বলে। তাহলে সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম অভাবের মোকাবেলা করা যায়, এই সম্পর্কিত বিদ্যা বা এই সম্পর্কিত আলোচনা, সেটাকে আমরা অর্থনীতি বা ইকোনমিক্স বলে থাকি। ক্লিয়ার? তাহলে আমার সাথে সবাই একবার মুখস্থ করবা, অর্থনীতি কাকে বলে? আমরা বলবো সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম অভাবের মোকাবেলা করা যায়, এই সম্পর্কিত বিদ্যা বা এই সম্পর্কিত আলোচনাকে অর্থনীতি বলে। এখানে আছে সংজ্ঞাটা, এই দেখা, এখানে আছে, একটু পড়ে দেখো। সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম অভাবের মোকাবেলা করা যায়, এই সম্পর্কিত বিদ্যাকে অর্থনীতি বলে। দ্রুত 10 সেকেন্ড সময় মুখস্থ করতে হবে অর্থনীতি কাকে বলে।
তুমি বলছে এত বেসিক না পড়লে ভালো হয়, আমাদের বেসিক ক্লাসগুলো করা আছে। আচ্ছা আমাদের তো সবার কথা চিন্তা করতে হবে, কেমন তুহিন? তো তোমার হয়তো পড়া আছে, আমাদের সবার কথা চিন্তা করে পড়তে হবে, ঠিক আছে? সাউন্ড প্রবলেম না, সাউন্ডটা ঠিক আছে? আচ্ছা আমাদের তো সবার সাউন্ডটা ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। এখানে ইয়াটা দেখো তো, এটা দেখা যাচ্ছে না তো? আচ্ছা আচ্ছা। অ্যাডভান্স ব্যাচ বলতে কি বোঝাচ্ছেন? অ্যাডভান্স ব্যাচ মানে হচ্ছে যেটা অল সাবজেক্টের ব্যাচ আমাদের, কেমন? অ্যাডভান্স ব্যাচটা হচ্ছে অল সাবজেক্টের ব্যাচ। অক্ষরপত্র বই কিনেছে, এটা দিয়ে কি হবে? হ্যাঁ হবে, সব বই দিয়ে হবে, তবে আমার সাথে গোছায় পড়তে হলে এখানে বইগুলো হচ্ছে, বাজার বইগুলো বেশিরভাগ বই হচ্ছে অতিরিক্ত ইনফরমেশন, আবার কিছু বই আছে একদম কম ইনফরমেশন। তাহলে এই দুটোকে কম্বাইন করে আমাদের এই বইটা পড়া, মানে একদম সহজ ভাষায় লেখা, যতটুকু প্রয়োজন ততটুক, এবং এমন কোনো টপিক নেই যেটা তোমার এখান থেকে বইয়ে পরীক্ষায় আসবে না আর কি। আবার এমন কোনো এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয় না যেটা পরীক্ষায় আসবে না, এরকম দেওয়া হয় নাই। সো সেজন্য হচ্ছে এই বইটা প্রয়োজন আর কি। ওকে, তাহলে আমরা আশা করি মুখস্থ হয়ে যাচ্ছে। আমরা বলবো সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম অভাবের মোকাবেলা করা যায়, এই সম্পর্কিত আলোচনা বা এই সম্পর্কিত বিদ্যাকে আমরা অর্থনীতি বলে থাকি। সো গেল এটা। এখন চলো আমরা অর্থনীতি সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন পড়ি। সো এখানে বলছে, এতক্ষণ যা বলছে তাই এখানে বলা হয়েছে। এরপরে যেখান থেকে শুরু সেটা হচ্ছে এখানে, অর্থশাস্ত্রের চর্চা শুরু হয় প্রাচীন গ্রিসে। অর্থাৎ প্রাচীন গ্রিসে আমাদের এই অর্থশাস্ত্র বা যেটাকে আমরা অর্থনীতি বলতেছি, অর্থ সম্পর্কিত যে শাস্ত্র, সেই শাস্ত্র নিয়ে আলোচনা শুরু হয় প্রাচীন গ্রিসে। তাই অর্থনীতির বেশিরভাগ শব্দ, যেই শব্দগুলো তোমরা বেশিরভাগ পড়ে থাকো ইকোনমিক্সে, যেই শব্দগুলো এসেছে গ্রিক শব্দ থেকে। কেন তাহলে গ্রিক শব্দ থেকে এসেছে? কারণ অর্থশাস্ত্রের চর্চা শুরু হয় প্রাচীন গ্রিসে, ঠিক আছে? আচ্ছা, তার বলছে ইংরেজি ইকোনমিক্স শব্দের বাংলা পরিভাষা হচ্ছে অর্থনীতি, এটা আমরা জানি সবাই। বলছে ইকোনমিক্স শব্দটি গ্রিক শব্দ, গ্রিক ওইকোনমিয়া শব্দ থেকে উদ্ভব হয়েছে। অর্থাৎ এই ওইকোনমিয়া শব্দ থেকে ইকোনমি শব্দটার উদ্ভব হয়েছে। তাহলে ওইকোনমিয়া মানে কি দেখো, ওইকোনমিয়া মানে কি? ওইকোনমিয়া মানে হচ্ছে, যেটা অর্থ হচ্ছে গৃহস্থ বা গৃহ পরিচালনার বিষয় বা গৃহ ব্যবস্থাপনা। তাহলে কি বলছি? গৃহ পরিচালনা বা ঘর পরিচালনা, বাসা ঘর পরিচালনার বিষয় বা গৃহস্থ পরিচালনার বিষয়। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা বলবো যে ইকোনমিক্স হলো গৃহস্থ বা গৃহ পরিচালনার বিষয়। ওকে, তাহলে আমাদের ইনফরমেশন গুলো কি কি মনে রাখতে হবে? একটা হচ্ছে ইকোনমিক্স কাকে বলে বা অর্থনীতি কাকে বলে। আমরা বলবো সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম অভাবের মোকাবেলা করা যায়, এই সম্পর্কিত আলোচনা বা এই সম্পর্কিত বিদ্যাকে আমরা অর্থনীতি বলে থাকি প্রথমত। তারপর আমরা বলছি যে অর্থশাস্ত্রের চর্চা শুরু হয় প্রাচীন গ্রিসে, কেমন? তারপর ইকোনমিক্স শব্দটা এসেছে একটা গ্রিক শব্দ, যেটা হচ্ছে ওইকোনমিয়া থেকে। আর ওইকোনমিয়া শব্দের অর্থ কি? ওইকোনমিয়া শব্দের অর্থ হচ্ছে গৃহস্থ বা গৃহ পরিচালনা বিষয়। ক্লিয়ার? এটুকু মুখস্থ থাকবে, বলো তো একটু। এটুকু মুখস্থ থাকবে? এটুকু কি সবার মুখস্থ থাকবে? স্যার পিডিএফ কি দিবে না? হ্যাঁ, তোমাদের একটা নোট দেওয়া হয়েছে, বাট বইয়ের পিডিএফটা দেওয়া হবে না, কারণ হচ্ছে এটার একটা তোমার কি বলে সেটাকে, মানে একটা প্রাইভেসির বিষয় আছে, তো বই পিডিএফটা দেওয়া যাবে না। তোমাদের হচ্ছে জাস্ট নোটের পিডিএফ দেওয়া হবে, একটা নোট দেওয়া হবে, ওই নোট থেকে তোমরা পড়তে পারবা। তবে আমি বলবো তোমাদের বইটা নিয়ে ফেলাটা বেটার। তাহলে নোটও পড়তে হবে না, কিছু পড়তে হবে না, জাস্ট তুমি বই থেকে আমি যেভাবে এখানে যেভাবে দেখতে পাচ্ছি তোমার বইয়ের মধ্যে সেম ভাবে লেখা আছে, এটাই বই, এটা বইয়ের জাস্ট পিডিএফ। ওকে, ফাইন। চলে আসি আমরা এরপরে, একটু কষ্ট দিব তোমাদেরকে। কি কষ্ট দিব? এখানে কিছু মেমোরাইজিং পার্ট আছে, সেগুলো তোমাদের একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। তো মেমোরাইজিং পার্ট হচ্ছে এতটুকু, এরপরে তোমাদের আর কষ্ট করার তোমাদের মানে কষ্ট দিব না আর কি তোমাদেরকে। মেমোরাইজিং পার্ট গুলো একটু দেখো, সেই পার্টটা হচ্ছে এটা। এখানে বলা হচ্ছে এখানে 4টা ইনফরমেশন আছে যে অর্থনীতিকে বিভিন্ন নামে নামকরণ করছে, এটা আমরা পরে দেখবো, আগে আমরা এটা দেখি, এই ইনফরমেশনটা দেখি। বলা হচ্ছে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, কেমন? অর্থনীতির জনক মানে হচ্ছে পিতা। ওকে, আর অর্থনীতির
মানে আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল স্যামুয়েলসন। তো এই দুটি ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে। কি বলছি? অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ, আর আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল স্যামুয়েলসন। সো এই দুটো মুখস্থ করো দ্রুত। অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ, আর আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল স্যামুয়েলসন। তাহলে কি বলছি? অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ, আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল স্যামুয়েলসন। তার কোর্স প্ল্যান দিলে, কোর্স প্ল্যান বলতে এখানে আসলে মানে একাডেমিক কোর্সগুলোতে আমাদের কোর্স প্ল্যান দেওয়াটা একটু টাফ হয়ে যায়, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় একটা ক্লাস বেশি হইতে পারে, দুইটা ক্লাস কম হইতে পারে এরকম, আবার তিনটা ক্লাস বেশি হইতে পারে। একটা চ্যাপ্টারের মধ্যে ধরছি আমরা 4টা, সেখানে ক্লাস হয়ে গেছে 5টা বা 6টা হয়ে যেতে পারে। সেজন্য আমরা জাস্ট সিরিয়ালি ক্লাসগুলো করবো, অধ্যায় ভিত্তিক অধ্যায়। তো সেজন্য এটা কোর্স প্ল্যানটা থাকে না আর কি, বুঝছো? সপ্তাহে 3 দিন ক্লাস হবে এই। কোর্সে কিভাবে ভর্তি হবে? আমাদের পড়ালেখা পেজ মেসেজ দাও, অর্থাৎ এই পেজে তুমি মেসেজ দাও, অথবা যে নাম্বার আছে আমাদের হেল্পলাইন, সেই নাম্বারে যোগাযোগ করো। ঠিক আছে? নাম্বারটা নাও, 01746561163, এই নাম্বারে যোগাযোগ করবা। 01746561163, এই নাম্বারে যোগাযোগ করবা। 4656, এটা 5। ঠিক আছে? অথবা আমাদের পেজে মেসেজ দিয়ে ভর্তি হবা। ঠিক আছে? 999 টাকা কোর্স ফি। ফার্স্ট ক্লাস নাম্বার দুইটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা বলছি যে অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ, আর আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল স্যামুয়েলসন। গেল এটা। এরপর দেখো, এরপর এখানে 4টা ইনফরমেশন আমাদের মুখস্থ করতে হবে। কি কি? 1 নাম্বার, অর্থনীতিকে, ঠিক আছে, অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছে, সম্পদের বিজ্ঞান। সেটা হচ্ছে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান নামে অভিহিত করেছেন। 2 নাম্বার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান নামে অভিহিত করেছেন, কল্যাণের বিজ্ঞান, অধ্যাপক মার্শাল, ক্যানান এবং হচ্ছে পিঙ্গু। তাহলে ক্যানান, মার্শাল, পিঙ্গু অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান নামে অভিহিত করেছেন। আবার স্যামুয়েলসন বা পল স্যামুয়েলসন, যাকে আমরা আধুনিক অর্থনীতির জনক বলছি, তো স্যামুয়েলসন অর্থনীতিকে নির্বাচনের বিজ্ঞান নামে অভিহিত করেছেন, নির্বাচনের বিজ্ঞান। ঠিক আছে? তারপর লিওনেল রবিন্স, রবিন্স অর্থনীতিকে স্বল্পতার বা অপ্রাচুর্যের বিজ্ঞান নামে অভিহিত করেছেন। তাহলে স্বল্পতার বা অপ্রাচুর্যের বিজ্ঞান নামে অভিহিত করেছেন লিওনেল রবিন্স। তো এই 4টা ইনফরমেশন একটু কষ্ট হইলেও মুখস্থ করতে হবে, এরপর আর কষ্ট দিব না। ঠিক আছে? কথা দিচ্ছি, এরপর আর কষ্ট দিব না, জাস্ট এইটুক একটু কষ্ট করে মুখস্থ করো। অ্যাডভান্স বেসে তোমার ব্যবসা শিক্ষা সব সাবজেক্ট আছে, অ্যাকাউন্ট, বাংলা, ইংরেজি, আইসিটি, ইকোনমিক্স, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, আর অ্যাকাউন্ট মানবিকের হচ্ছে গ্রুপ সাবজেক্ট গুলো আছে, পরিণীতি, সমাজ বিজ্ঞান, ইসলামের ইতিহাস, লজিক, তারপর হচ্ছে ভূগোল, এরপর বাংলা, ইংরেজি, আইসিটি, ইকোনমিক্স থাকবে। সানোয়ার জাহান বলছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। 2022-এর পরীক্ষার্থী স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে ফাইন। সো আমরা মুখস্থ করে ফেলো, দ্রুত মুখস্থ করো, এগুলো মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখার বিষয়ে আমি তোমাদেরকে কোনো হেল্প করতে পারবো না, এগুলো তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে, কেমন? আমি জাস্ট তোমাদেরকে সহযোগিতা করতে পারি এই। শুধু ইকোনমিক্স এর কোর্সের 25-এর জন্য হচ্ছে টার্গেট প্লাস বেস, আর 26-এর জন্য এই যে জিরো টু হিরো কোর্স, এই কোর্সে তো আমি আজকে ওরিয়েন্টেশন নিচ্ছি, তাই না? আজকে থেকে শুরু হচ্ছে আর কি কোর্সটা। আচ্ছা, শেষ, মুখস্থ হয়েছে? ভাইয়া এই বইটা কি কোনো লাইব্রেরিতে পাওয়া যাবে? হ্যাঁ, চকবাজার, তুমি যদি থাকো চকবাজার বুকলেট লাইব্রেরিতে পাবা, চকবাজার চট্টগ্রাম এই গুলজার মোড়ে। আর যদি তুমি অন্যান্য জায়গা থেকে নিতে চাও, চট্টগ্রামের অন্যান্য জায়গা অথবা হচ্ছে তুমি বাংলাদেশের যে কোনো জায়গায়, তাহলে তোমাকে পড়ালেখা পেজ মেসেজ করে অর্ডার করে নিতে হবে, 480 টাকা কুরিয়ার ফি সহ। বইটা কি যে কোনো সময় পাওয়া যাবে? হ্যাঁ, যে কোনো সময় নিতে পারবা। অ্যাডভান্স বেসে ফি হচ্ছে 1599 টাকা। মুখস্থ হয়ে গিয়েছে, ওকে ফাইন। চলে আসি আমরা এরপর বলছে যে এখান থেকে আমাদের মূল টপিক শুরু হচ্ছে এই চ্যাপ্টারে। চলো আমরা শুরু করি। কি বলছে দেখো, 1 নম্বরে বলছে যে প্রাথমিকভাবে অর্থনীতিবিদগণ 2টা সমস্যাকে চিহ্নিত করে। কি বলছে? প্রাথমিকভাবে অর্থনীতিবিদগণ কয়টা সমস্যাকে চিহ্নিত করেন? 2টা সমস্যাকে চিহ্নিত করেন। 1 নম্বর হচ্ছে দুষ্প্রাপ্যতা,
যেটাকে আমরা বলে থাকি স্কারসিটি। তাহলে প্রাথমিকভাবে অর্থনৈতিক করার সমস্যাকে চিহ্নিত করে দুইটা, এক দুষ্প্রাপ্যতা বা স্কারসিটি, দুই নম্বর হচ্ছে নির্বাচন বা চয়েস। তাহলে আমরা বলবো প্রাথমিকভাবে অর্থনীতিবিদগণ দুটি সমস্যাকে চিহ্নিত করেন, এক দুষ্প্রাপ্যতা বা স্কারসিটি, দুই নম্বর হচ্ছে নির্বাচন বা চয়েস। তো আমরা প্রথমে কথা বলবো দুষ্প্রাপ্যতা বলতে আমরা আসলে কি বুঝে থাকি। দুষ্প্রাপ্যতা, আমি যদি বলি যে যে এই দ্রব্যটা অনেক দুষ্প্রাপ্য দ্রব্য, তো দুষ্প্রাপ্য মানে কি বোঝায়? দুষ্প্রাপ্য মানে বোঝায় যে এই দ্রব্যটার যোগান কম। কি কম বলো? যোগান কম। আমি আবার বলতেছি, দুষ্প্রাপ্যতা মানে বোঝায় যে এই দ্রব্যটার চাহিদার তুলনায় যোগান কম, সেটাকে বলা হয় দুষ্প্রাপ্য। যেমন কোন একটা দ্রব্যের অনেক চাহিদা আছে, ডিমান্ড অনেক বেশি, কিন্তু সেটা যোগান নাই, সেটা সাপ্লাই নাই, এটাকে আমরা বলি ওই দ্রব্যটা দুষ্প্রাপ্য বা দুষ্প্রাপ্যতা আছে ওই দ্রব্যের, তাই না? তো দুষ্প্রাপ্যতা মানে বোঝানো হয় আমাদের জীবনে, একটু আগে বলছি আমরা, আমাদের জীবনে সম্পদ হচ্ছে কম কিন্তু অভাব অনেক বেশি, তাই না? একটু আগে বলছি তোমাদেরকে যে আমাদের জীবনে সম্পদ আছে মনে করো 100 টাকা, 100 টাকা, কিন্তু আমাদের অভাব আছে কয়টা? তিনটা বলছিলাম। কি কি? একটা হচ্ছে আমাদের টি শার্ট কিনা, টি শার্ট ক্রয় করা, দুই নাম্বার আমরা কি বলেছি? টি শার্ট, দুই নাম্বার আমরা কি বলেছি? বিরিয়ানি খাওয়া, বিরিয়ানি খাওয়া, আরটা কি বলেছে আমরা? তিন নাম্বার, সেটা হচ্ছে পরীক্ষার ফি দেওয়া। তাহলে তোমার কাছে সম্পদ আছে একটা, কিন্তু তোমার কাছে অভাব আছে তিনটা অবস্থা, তাই না? এই যে অভাবের তুলনায় সম্পদের এই যে স্বল্পতা, অভাবের তুলনায় সম্পদের কি স্বল্পতা বা অপর্যাপ্ততা, এই জিনিসটাকে আমরা বলি দুষ্প্রাপ্যতা। ক্লিয়ার? তাহলে এখানে কি বলছে যে আমরা জানি মানুষের জীবনে সম্পদের তুলনায় অভাব অসীম, সম্পদের তুলনায় অভাব কি অসীম। তাহলে অভাবের তুলনায় সম্পদের এই যে স্বল্পতা কম, এই জিনিসটাকে আমরা বলি দুষ্প্রাপ্যতা। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? সো মুখস্থ করি সবাই একটু, দুষ্প্রাপ্যতা কাকে বলে সবাই একটু মুখস্থ করবো। দুষ্প্রাপ্যতা কাকে বলে একটু সবাই মুখস্থ করবো। আমরা বলবো আমাদের জীবনে, আমরা জানি মানুষের জীবনে সম্পদের তুলনায় অভাব অসীম, অভাবের তুলনায় সম্পদের এই স্বল্পতাকে দুষ্প্রাপ্যতা বলে। দ্রুত মুখস্থ করো। অভাবের তুলনায় সম্পদের এই স্বল্পতাকে দুষ্প্রাপ্যতা বলে। দ্রুত একটু মুখস্থ করে নাও। আমাদের নেক্সট মান্থ এক্সাম, ইকোনমিক্স সিলেবাস কেমন শেষ করবো? পুরোপুরি শেষ করতে হবে ভাইয়া, পুরোপুরি শেষ করতে হবে। পড়া ছাড়া তো শেষ হবে না, শুধু টেনশন করলে করতে হবে বেশি করে। ডেলি ডেলি একটা একটা চ্যাপ্টার শেষ করে ফেলো, ভালো করে পড়ো, দেখবা যে হয়ে যাবে। হ্যাঁ, এই কোর্সে ফার্স্ট ক্লাস সেকেন্ড বার দুটোই পড়ানো হবে। জিরো টু হিরো কোর্সে ফার্স্ট ক্লাস সেকেন্ড বার দুটোই পড়ানো হবে। শেষ? মুখস্থ হয়ে যাচ্ছে? দুষ্প্রাপ্যতা, তাহলে কি বলবো? মানুষের জীবনে যেহেতু সম্পদ কম, অভাব অনেক বেশি, অভাবের তুলনায় সম্পদের এই স্বল্পতাকে দুষ্প্রাপ্যতা বলে। ফাইন, ওকে। আরেকটা ইনফরমেশন মনে রাখবো, সেটা হচ্ছে অর্থনীতিবিদ লিওনেল রবিন্স সর্বপ্রথম অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা ধারণাটি অবতারণা করেন। তার মানে এই দুষ্প্রাপ্যতা ধারণাটা অবতারণা করেছেন কে বলো? লিওনেল রবিন্স। এটা এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে? যেমন অর্থনীতির জনক, আধুনিক অর্থনীতির জনক, অর্থনীতিকে স্বল্পতার বিজ্ঞান, নির্বাচনের বিজ্ঞান, তারপর হচ্ছে তোমার কল্যাণের বিজ্ঞান, তারপর হচ্ছে সম্পদের বিজ্ঞান, সেগুলো যেমন কোশ্চেন আসতে পারে, এটা কোশ্চেন আসতে পারে যে দুষ্প্রাপ্যতা ধারণাটি প্রথম কোন অর্থনীতিবিদ কি করেন, এটা সম্পর্কে এটার প্রবক্তা বলতে পারো বা এটার অবতারণা করেন, আর তা হচ্ছে লিওনেল রবিন্স। ওকে, এটা মুখস্থ করো। আমাদের হাফ ইয়ারলি এক্সাম শুধু ম্যাথ ভাইয়া শোনো, এটা শুধু তোমাদের হাফ ইয়ারলির জন্য কোর্স না, এই কোর্সটা তোমার ফুল প্যাকেজ। এই কোর্সটা দিয়ে তুমি এসএসসি পরীক্ষা ভালো করবে। তোমার আগামী মাসে পরীক্ষা বিদা আমি তোমাকে শর্টকাট দুমদাম পড়াই দিয়ে মাঝখান দিয়ে আমি এভাবে পড়াই না, কোনো সময় আমি এভাবে কোর্স করাই না, ঠিক আছে? তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, যেহেতু পরীক্ষার সামনে চলে আসছে। তুমি আমাদের ইউটিউবে কিছু ক্লাস আছে, ফ্রি ক্লাস আছে, ওই ক্লাসগুলো দেখে আপাতত তুমি কভার করে নাও, আপাতত তুমি পরীক্ষা দিয়ে নাও, ঠিক আছে? এখানে আমি তোমাদেরকে হেল্প করতে পারবো না। এক মাসের মধ্যে তুমি যদি বলে স্যার আমাকে সব পড়াই দেন, আমি পারবো না, এটা আমার দ্বারা পসিবল না। তা আমি একটা সিকোয়েন্সে পড়াচ্ছি যাতে তোমরা এই যে ফার্স্ট ইয়ার ফাইনাল আছে না, ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষার আগেই যেন তোমরা একটা কি করতে পারো, ফার্স্ট পেপার সম্পর্কে ভালো একটা কি ধারণা পাও, এবং সেকেন্ড পেপার সম্পর্কে আশা করি কিছুটা অংশ তোমার ধারণা পাবা, মানে ফার্স্ট ইয়ার পরীক্ষার আগে, ঠিক আছে? তো এটা তোমাকে বুঝতে হবে। তুমি চাইলে আমি একদিনের মধ্যে তোমাকে শেষ করতে পারবো না, ঠিক আছে?
বুঝতে হবে, মানে কোর্সটা তো এভাবে চলে। তুমি যদি তোমার বাসায় পড়াইতাম তাহলে তুমি যেভাবে বলতো আমি সেভাবে পড়াইতাম, কিন্তু এখানে কোর্সের মধ্যে তোমাকে চিন্তা করতে হবে, সবার কথা চিন্তা করতে হবে। হ্যাঁ, এক প্যাকের মধ্যে সবকিছু থাকবে, ফার্স্ট ক্লাস আবার দুইটাই থাকবে একসাথে। আচ্ছা, তাহলে আমরা কি বলছি, লিওনেল রবিন্স সর্বপ্রথম অর্থনীতিকে দুষ্প্রাপ্যতা ধারণাটি অবতারণা করেন। ওকে ফাইন, চলে আসে আমরা 2 নাম্বারটা। তাহলে আমরা দুষ্প্রাপ্যতা বুঝতে পারছি সবাই, প্রাথমিকভাবে অর্থনীতি করার সমস্যাকে চিন্তা করেন দুইটা, 1 নাম্বার দুষ্প্রাপ্যতা, 2 নাম্বার হচ্ছে কি নির্বাচন। এখন আমরা কথা বলবো নির্বাচন সম্পর্কে, বা 2 নাম্বারটা সম্পর্কে আমরা কথা বলবো। নির্বাচন বলতে আমরা আসলে কি বুঝে থাকি, কেমন? সো এই যে তোমাদেরকে আমি এখানে বলছি, তোমার কাছে এখানে 3টা অ আছে কিন্তু সম্পদ আছে একটা। তাহলে তোমার এখানে একটা কাজ করতে হবে, সেই কাজ কি জানো? যেহেতু সম্পদ একটা আছে, এই সম্পদ দ্বারা তুমি যে কোনো একটা তুমি এখানে পূরণ করতে পারবা। তাহলে তোমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই 4টার মধ্যে কোন, সরি এই 3টার মধ্যে কোনটা তোমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা তোমাকে দেখতে হবে। দেখতে হবে যে এই 3টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা, মানে তোমার গুরুত্ব কোনটাতে বেশি আসছে, সেটার উপর ভিত্তি করে তুমি এখান থেকে যে কোনো একটা অভাব পূরণ করবা। এই জিনিসটাকে আমরা বলি নির্বাচন, অর্থাৎ যে অসংখ্য অভাব আছে তার মধ্যে থেকে একটা অভাব তুমি সিলেক্ট করবা ওই সম্পদ দিয়ে ফুলফিল করার জন্য, এই জিনিসটাকে আমরা বলি নির্বাচন করা। ক্লিয়ার? তাহলে আমরা নির্বাচন মানে কি বলবো, যে অসংখ্য অভাব থেকে অভাবের গুরুত্ব অনুযায়ী যে কোনো একটি অভাব বেছে নেওয়াকে আমরা বলবো নির্বাচন। ক্লিয়ার? অসংখ্য অভাব থেকে অভাবের গুরুত্ব অনুযায়ী যে কোনো একটি অভাব বেছে নেওয়াকে আমরা কি বলবো, নির্বাচন বলবো। বুঝতে পেরেছি? তাহলে আমরা বলবো অসংখ্য অভাব থেকে অভাবের গুরুত্ব অনুযায়ী যে কোনো একটি অভাব বেছে নেওয়াকে নির্বাচন বলবো। হ্যাঁ, বইতে সব অধ্যায় আছে, প্রথম পত্র দ্বিতীয় পত্রে সব অধ্যায় আছে। ফার্স্ট পার্টে 10টা অধ্যায়, সেকেন্ড পার্টে 10টা অধ্যায় আছে। এই বইয়ের মধ্যে তোমার টপিক আছে, পাশাপাশি এমসিকিউ আছে, সিকিউর উত্তর সহ আছে, জ্ঞানমূলক আছে, অনুধাবন আছে, সবই আছে। কেমন? তোমাকে দেখাবো, আমি একটু পরে দেখাচ্ছি আমি বইটা কেমন, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, বইটা কিনতে হবে, যদি বইটা কিনো তোমার জন্য সবচেয়ে বেস্ট হবে, কারণ তুমি অন্য বইয়ে এই ইনফরমেশন গুলো তোমার খুঁজে পাবা না, তুমি এগুলো খুঁজে পাইতে তোমার কষ্ট হয়ে যাবে। কিন্তু আমার বইটা সামনে থাকলে তুমি আমার সাথে সুন্দর করে আস্তে 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 বসে বসে জাস্ট ক্লাসগুলো করবা, একদম ফুল প্যাকেজ হয়ে যাবে ইকোনমিক্সে, আর কোনো টেনশন থাকবে না ইনশাল্লাহ। কোর্স ফি কত? 999 টাকা। জিরো টু হিরো কোর্স ফি 999 টাকা ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা কি বলছি, নির্বাচন। নির্বাচন মানে কি বলছি, অসংখ্য অভাব থেকে অভাবের গুরুত্ব অনুযায়ী যে কোনো একটি অভাব বেছে নেওয়াকে আমরা কি বলবো, নির্বাচন বলবো। ঠিক আছে, বুঝতে হয়েছে? পারবো? নির্বাচন কাকে বলে পারবো সবাই? বলো বলো বলো, নির্বাচন পারবো? আমি নিব বই। আচ্ছা ঠিক আছে, বই নেওয়ার জন্য বা কোর্সে ভর্তি হওয়ার জন্য পড়ালেখা পেজে মেসেজ দাও, এই যে যেখানে ক্লাস করতেছো এই পেজে মেসেজ দিবা। হুম, আমাদেরকে সামি বলছে ভাইয়া রিয়েল ক্লাসের ফিল হচ্ছে। অবশ্যই ভাইয়া, অবশ্যই ফিল হবে। জাস্ট তুমি যদি বইটা তোমার সামনে থাকে তুমি একদম রিয়েল ক্লাসের একটা ফিল পাবা। বইটা সামনে থাকতে হবে, না হলে তোমার একটু সমস্যা হইতে পারে, বা তুমি হয়তো আমার সাথে রিলেট কম করতে পারবা। স্যার আমার ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট, আমি কি নোট করে সংজ্ঞা মুখস্থ করবো? হ্যাঁ, আমার সাথে সংজ্ঞাগুলো মুখস্থ করো। হ্যাঁ, চকবাজারে তুমি বুকল্যান্ড লাইব্রেরিতে পাবা, বুকল্যান্ড লাইব্রেরিতে পাবা চকবাজারে। আচ্ছা, তো দেখো তাহলে আমরা দুষ্প্রাপ্যতা পড়েছি, এখন আমরা পড়তেছি নির্বাচন। তো বলছি অসংখ্য অভাব থেকে অভাবের গুরুত্ব অনুযায়ী যে কোনো একটা অভাব বেছে নেওয়া, সেটাকে আমরা কি বলছি, নির্বাচন বলছি। ঠিক আছে, বইয়ের নাম হচ্ছে ইজি ইকোনমিক্স। ইজি ইকোনমিক্স বলবা, ইজি ইকোনমিক্স বললে তুমি পেয়ে যাবা। কেমন? ইজি ইকোনমিক্স বই বললে পেয়ে যাবা, চকবাজার বুকল্যান্ডে পাবা। আচ্ছা, সো সেখান থেকে নিলে 420 টাকা পড়বে, আর কুরিয়ার মাধ্যমে নিলে 480 টাকা, কুরিয়ার ফিস হয়, এমনি 420 টাকা বইয়ের প্রাইস। দেখো এইখান থেকে আমাদের মূল টপিকটা শুরু হচ্ছে। এই যে নির্বাচন আমরা বলতেছি, এই নির্বাচন সমস্যা সমাধানের জন্য দুইটি বিষয় সম্পর্কে জ্ঞান থাকতে হবে, আমাদের ধারণা থাকতে হবে। মানে আমরা যদি এই 3টা জিনিস থেকে যে কোনো একটা অভাব সিলেক্ট করতে চাই, যে কোনো একটা অভাব আমরা বেছে নিতে চাই, তাহলে আমাদেরকে দুইটা বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে, সেটা বলতেছে। আবার বলতেছি যে নির্বাচন সমস্যা সমাধানের জন্য
এই নির্বাচন সমস্যা সমাধানের জন্য কোনটা সিলেক্ট করবে সেটা সমস্যা সমাধানের জন্য আমাদের দুইটি বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। সেই বিষয়গুলো কি? সেই বিষয় হচ্ছে, একটাকে আমরা বলে থাকি সুযোগ ব্যয়, একটাকে আমরা কি বলি? সুযোগ ব্যয়। আরেকটাকে আমরা বলে থাকি উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে দেখো কোত্থেকে আসছে টপিকগুলো। এই নির্বাচন সমস্যা সমাধানের জন্য দুইটি বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। এক, সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট সম্পর্কে। 2 নাম্বার, উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা বলছি নির্বাচন সমস্যা সমাধানের জন্য দুইটি বিষয় সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এক, সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট। 2 নাম্বার হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এটাকে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার বা এটাকে আমরা পিপিএফ ও বলতে পারি। কেমন? তো উৎপাদন সমুৎপাদন রেখা বা প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার বলা হয়। ঠিক আছে? তো এটাও আমরা বলতে পারি। তাহলে চলো আমরা মুখস্থ করি। আমরা বলছি নির্বাচন সমস্যা, প্রথম থেকে আবার বলি, প্রথম থেকে হচ্ছে এরকম যে প্রাথমিকভাবে অর্থনীতিবিদগণ দুটি সমস্যাকে চিহ্নিত করেন। এক, দুষ্প্রাপ্যতা। 2 নাম্বার হচ্ছে নির্বাচন। ওই নির্বাচন সমস্যা সমাধানের জন্য আরো দুটি বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। এক, সুযোগ ব্যয়। 2 নাম্বার হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। মুখস্থ হয়েছে? চলো আমরা এখন যে সুযোগ ব্যয় বলতেছি সেই সুযোগ ব্যয় সম্পর্কে আমরা আলোচনা শুরু করব। ঠিক আছে? আমরা সুযোগ ব্যয়টা পড়বো ভালো করে। দেখো সুযোগ ব্যয়টা আসলে কি, এখানে লেখা আছে। দেখো কি লেখা আছে আমরা দেখতে পাচ্ছি। বলছে, আমরা একটু এখানে পড়ে দেখি, তারপর আমরা এটা বিস্তারিত পড়বো। বলছে সুযোগ ব্যয় কাকে বলে বা অপরচুনিটি কস্ট বলতে আমরা কি বুঝি। বলছে কোন দ্রব্যের উৎপাদন এক একক বৃদ্ধি ফলে অন্য দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়ার পরিমাণকে আমরা বলি সুযোগ ব্যয়। বুঝছো? আমি যদি বিষয়টা এভাবে বলি, সেটা হচ্ছে এক্সাম্পল নাও একটা, তাহলে বুঝতে সুবিধা হবে। তোমার কাছে দুইটা সুযোগ আছে, এটা এটা পরে বলতেছে, এখানে যে নিয়ম আছে বা এখানে যেভাবে বলছে সেটা পরে বলতেছে, বা ইকোনমিক্স এর ভাষার সুযোগ ব্যয় কি সেটা পরে বলতেছে। তোমার কাছে এখন দুইটা সুযোগ আছে মনে করো। ঠিক আছে? একটা সুযোগ হচ্ছে মনে করো যে আগামী শুক্রবার তোমার দুইটা প্রোগ্রাম আছে। একটা প্রোগ্রাম হচ্ছে তুমি তোমার বন্ধুদের সাথে ভ্রমণে যেতে পারো, ভ্রমণ করতে যাবা। কোথায়? কক্সবাজার তুমি ভ্রমণে যাবা। তো আরেকটা সুযোগ হচ্ছে ওই ফ্রাইডেতে বা ওই শুক্রবারে তোমার কাজিনের বিয়ে। তাহলে তোমার কাছে দুটো অপশন, একটা হচ্ছে তুমি হয়তো বন্ধুদের সাথে ঘুরতে যাবা কক্সবাজার, আর হচ্ছে তুমি না হয় কি করবা, তুমি হচ্ছে তোমার কাজিনের বিয়েতে অ্যাটেন্ড করবা। তা এখন মনে করো তুমি যে কোনো একটা সুযোগ গ্রহণ করছো। মনে করো তুমি বিয়েতে কি করবা, বিয়েতে তুমি অ্যাটেন্ড করবে সেটা তুমি সিদ্ধান্ত নিয়েছো। তাহলে এই সুযোগটা গ্রহণ করার ফলে তুমি অপর একটা সুযোগ কিন্তু হাতছাড়া করছো। কোনটা? ওই বন্ধুদের সাথে কক্সবাজার ঘুরতে যাওয়া। তাহলে এই যে তুমি কক্সবাজার মিস করছো, কক্সবাজার তুমি ঘুরতে যাওয়া মিস করছো, সেখানে কি কি মিস হয়েছে? সেখানে মিস হচ্ছে তুমি সেখানে যে সমুদ্রের বাতাস, সমুদ্রের যে মুক্ত বাতাস বলতে পারো, এবং সমুদ্রের গর্জন, প্রাকৃতিক দৃশ্য, এগুলো সবগুলো তুমি মিস করবা। তাই না? এই সুযোগটা মানে তুমি যে বিয়েতে অ্যাটেন্ড করছো সেটার জন্য তুমি ওই জিনিসগুলো তুমি মিস করবা বা ওই জিনিসগুলো তুমি হাতছাড়া করছো। এটাকে বলা হয় তোমার বিয়ে খাওয়ার সুযোগ ব্যয়। মানে ওই প্রাকৃতিক দৃশ্য বা ঘুরতে যাওয়া বা লবণ পানিতে গোসল করা, এগুলো হচ্ছে তোমার কি হবে, তোমার হচ্ছে তোমার মিস করে ফেলছে, এটা হচ্ছে তোমার বিয়ে খাওয়ার সুযোগ ব্যয়। আবার আমি যদি বলি যে তুমি মনে করো যে না, তুমি হচ্ছে কক্সবাজার ঘুরতে গেছো, তাহলে তোমার জন্য সুযোগ ব্যয় কি হবে? তোমার জন্য সুযোগ ব্যয় হবে ওই যে বিরিয়ানিতে মানে মজার মজার কোরমা, তারপর মজার মজার খাবার, বিরিয়ানি, ঠিক আছে, পোলাও, তারপর হচ্ছে অন্যান্য যেগুলো আছে জর্দার ভাত, তারপর হচ্ছে আর কি কি আছে, জাফরানি বলো, এগুলো সবগুলো তুমি মিস করবা। কেন মিস করবা? কারণ হচ্ছে তুমি বিয়ে ঘুরতে গেছো। তাহলে তুমি একটা সুযোগ গ্রহণ করার ফলে অপর যে সুযোগটা হাতছাড়া করতেছো, সেখান থেকে যে মজাগুলো পাইতা সেগুলোই হচ্ছে সুযোগ ব্যয় তুমি কক্সবাজার ঘুরতে যাওয়ার। তার মানে কক্সবাজার তুমি প্রাকৃতিক দৃশ্য দেখতে গেলে তোমার বিরিয়ানি মিস করতে হবে, আর বিরিয়ানি খাইতে গেলে তোমার প্রাকৃতিক সৌন্দর্য সেটা মিস করতে হবে। এটাকে আমরা সুযোগ ব্যয় বলি। ক্লিয়ার? এটা হচ্ছে নর্মালি। বাট আমরা ইকোনমিক্সে যদি বলি যে সুযোগ ব্যয় কি, কোন দ্রব্যের উৎপাদন এক একক বৃদ্ধি করার ফলে অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়ার পরিমাণকে আমরা সুযোগ ব্যয় বলি। একদম সুন্দর করে শোনো বিষয়টা। আমি যদি বলি তোমার কাছে একটা জমি আছে, এটা একটা জমি, এই জমির মধ্যে তুমি চাষ করবা। মনে করো এই জমির মধ্যে তুমি ধান চাষ করতে পারো। তো তুমি যদি ধান চাষ করো, ধানের উৎপাদন হবে 10। এই জমির মধ্যে আমি ধান চাষ করলাম, পুরো জমির মধ্যে ধান চাষ করছি, ধান উৎপাদন হয়েছে 10। তখন মনে করো তোমার এখানে গমের উৎপাদন হচ্ছে 0, কারণ তুমি এখানে কোনো গম উৎপাদন করো নাই, গম উৎপাদন 0। আবার মনে করো তুমি চাচ্ছ যে না, আমি পুরো জমির মধ্যে ধান না করে আমি একটা কাজ করি, আমি একটু গমের উৎপাদন বৃদ্ধি করি, মানে গম আমি উৎপাদন করব ধানের সাথে।
মনে করো তুমি গমের উৎপাদন করতেছো 5, গমের উৎপাদন তুমি 5 বৃদ্ধি করলা, ঠিক আছে। এরপর মনে করো ধানের উৎপাদন তোমার হ্রাস পেয়ে হয়ে গেল, ধান উৎপাদন যেখানে 10 ছিল আগে, সেটা অবশ্যই কি পাবে, এখন হ্রাস পাবে না, কারণ তোমার কাছে সম্পদটা সীমিত, তোমার কাছে একটাই জমি আছে। এই জমির মধ্যে তুমি আগে যেহেতু পুরোটাই ধান করতে, ধান 10 গম 0 হইতো। যখন তুমি গমের উৎপাদন একটু করে করতে চাইবা, যখনই তোমার গম বাড়াবা, গমের উৎপাদন যখনই হবে, তখন তোমার ধানের উৎপাদন কি হয়ে যাবে, একটু কমে যাবে না। ধানের উৎপাদন কমে 8 হলো। আবার তুমি চাচ্ছ যে না আমি এই পুরো জমির মধ্যে গম উৎপাদন করব, তাহলে মনে করো তোমার গমের উৎপাদন হয়েছে 11, মানে পুরো জমির মধ্যে তুমি গম করবা, ধান আর করবা না, ধান একদম টোটালি বাদ, সব কি করবা, গম করবা। তাহলে সেক্ষেত্রে কি হবে, যে তোমার এই ধানের উৎপাদনটা তখন কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাই না। এইভাবে চিন্তা করো যে হ্যাঁ আমি গমের উৎপাদন যখনই বাড়াচ্ছি, ধান উৎপাদন কমে 0 হয়ে গেছে। তো এখানে সুযোগ ব্যয় তাহলে কি, সুযোগ ব্যয় কোনটা, এখানে সুযোগ ব্যয়টা হচ্ছে যখনই তোমার গমের উৎপাদন তুমি বৃদ্ধি করবা, ধানের উৎপাদন তোমাকে ছেড়ে দিতে হবে কিছু অংশ, সেই ছেড়ে দেওয়ার অংশটাকে আমরা সুযোগ ব্যয় বলি। তাহলে আমি যদি বলি যে তোমার এটা এটা মুছে দিচ্ছি আমি, জাস্ট এতটুকু চিন্তা করো। আমি যদি বলি যে গমের উৎপাদন 0 থেকে 5 হলে, অথবা শুধু যদি বলি গমের উৎপাদন 5 হলে, গমের উৎপাদন 5 হলে মানে 0 থেকে 5 বোঝাচ্ছে, বুঝছো। অথবা যদি বলি গমের উৎপাদন 0 থেকে 5 হলে, একই কথা। তাহলে সুযোগ ব্যয় কত, কি বললো, যে গমের উৎপাদন 0 থেকে 5 হলে সুযোগ ব্যয় কত। তার মানে গমের উৎপাদন 0 থেকে 5 হলে এই গমের উৎপাদন বেশি করার জন্য বা বৃদ্ধি করার জন্য এই ধানের উৎপাদন যতটুকু শেষ হ্রাস করতে হবে বা যতটুকু ছেড়ে দিতে হবে, সেই ছেড়ে দেওয়ার পরিমাণকে আমরা সুযোগ ব্যয় বলবো। তাহলে তোমরা আমাকে আনসার করে জানাও যে গমের উৎপাদন 0 থেকে 5 হলে ধান উৎপাদন 10 থেকে 8 হয়ে যায়, তার মানে এই গমের উৎপাদন 0 থেকে 5 উৎপাদনের ফলে সুযোগ ব্যয় কত হবে, আনসার করো। সুযোগ ব্যয় কত হবে, আচ্ছা আমাকে একটা হেল্প করবে তোমরা, তোমরা লাইভে কয়জন আছো আমাকে একটু জানাও তো, আমি দেখতে পাচ্ছি না, বুঝছো। এটা আমাকে জানাই তো লাইভে কয়জন আছো। এত রাতে ক্লাস, কয়জন আছে দেখি। 72 জন, আচ্ছা ঠিক আছে, 74 জন আছে। ওকে, দেখো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমি যদি বলি যে এই গমের উৎপাদন 0 থেকে কত হলে 5 হলে এই গমের উৎপাদন যদি বৃদ্ধি হয়, তাহলে ধান উৎপাদন হ্রাস হবে। তো হ্রাস পেয়ে কত হয়েছে সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কত হ্রাস পাইছে সেটা। একজন আনসার করছো, এখানে হচ্ছে 8, এটা উত্তর নয়, উত্তর হচ্ছে 10 থেকে 8 হয়ে গেছে, তার মানে হ্রাস পাইছে কত, হ্রাস পাইছে এটা 0 থেকে 5 হলে এটা 10 থেকে 8 হয়ে গেছে, তাহলে হ্রাস পাইছে কত, হ্রাস পাইছে 2, ওই দুইটাকে আমরা বলি সূচক ব্যয়, ঠিক আছে। আবার আমি যদি বলি যে গমের উৎপাদন, যেটা গমের উৎপাদন একটু আগে দেখাইছি, সেটা যদি এই গমের উৎপাদন যদি 5 থেকে 11 হয়, মানে গমের উৎপাদন যদি 5 থেকে 11 হয়, তাহলে সুযোগ ব্যয় কত। এটা এটা আমি আর হিন্টস দিব না, তোমরা নিজেরা বলবা। গমের উৎপাদন 5 থেকে 11 হলে সুযোগ ব্যয় কত, গমের উৎপাদন 5 থেকে 11 হলে সুযোগ ব্যয় কত, বলো। গমের উৎপাদন 5 থেকে 11 হলে সুযোগ ব্যয় কত, আনসার করো, দ্রুত করবা। গমের উৎপাদন 5 থেকে 11 হলে সুযোগ ব্যয় কত। গমের উৎপাদন 5 থেকে 11 হলে সুযোগ ব্যয় কত, আমি কিন্তু 5 থেকে 11 বলছি। গমের উৎপাদন 5 থেকে 11 হলে সুযোগ ব্যয় কত, 5 থেকে 11 বলছি কিন্তু মনে রাখতে হবে, শুধু 11 বলি নাই, গমের উৎপাদন 5 থেকে 11 বলছি। দেখো গমের উৎপাদন 5 থেকে 11 হলে এটা কত হ্রাস পাইছে, দেখো এটা 8 থেকে 0 হয়ে গিয়েছে, তাহলে কত হ্রাস পাইছে, 8 হ্রাস পাইছে স্যার, কারণ 8 থেকে 0 হয়ে গেছে। তাহলে গমের উৎপাদন 5 থেকে 11 হলে সুযোগ ব্যয় হচ্ছে 8 থেকে 0 হয়েছে, তার মানে সুযোগ ব্যয় হচ্ছে 8। ক্লিয়ার,
যারা 8 বলছো তাদের আছে ঠিক আছে। 6 কোথায় পাইছো তোমরা? 6 কই পাইছো? 6 তো আমি কিছু বলি নাই। এটা 8 ছিল, 8 না? তো 8 থেকে 0 হয়ে গেছে। এটা 5 থেকে 11 হলে এটা 8 থেকে 0 হয়ে গেছে, তাহলে সুযোগ ব্যয় কত বলছি? গমের উৎপাদন 5 থেকে 11 হলে সুযোগ ব্যয় হচ্ছে অপর যে দ্রব্যটা সেই দ্রব্যের উৎপাদন যত হ্রাস পাবে। কত হ্রাস পাইছে? 8 থেকে 0 হয়ে গেছে, হ্রাস পাইছে কত? 8 হ্রাস পাইছে, সেটাই সুযোগ ব্যয়। ওকে, আচ্ছা। আবার দেখো, যদি অপোজিট বলি কথাবার্তা, অপোজিট মানে কি? আমি যদি বলি যে ধানের উৎপাদন 0 থেকে 8 হলে, ধানের উৎপাদন 0 থেকে কত হলে? 8 হলে, মানে এই ধানের উৎপাদন বৃদ্ধির জন্য, তাহলে সুযোগ ব্যয় কত? ধানের উৎপাদন 0 থেকে 8 হলে তাহলে সুযোগ ব্যয় কত হয়েছে বলো? ধানের উৎপাদন 0 থেকে 8 হলে তাহলে সুযোগ ব্যয় কত? আনসার করো। বলো বলো, দ্রুত বলবা। আমরা বলছি ধানের উৎপাদন 0 থেকে 8 হলে তাহলে সুযোগ ব্যয় কত হবে? ধানের উৎপাদন 0 থেকে 8 হলে তাহলে সুযোগ ব্যয় কত হবে? তাহলে আনসার হচ্ছে, এটা যদি 0 থেকে 8 হয় তাহলে আমাদের এই দ্রব্যটার উৎপাদন যতটুকু হ্রাস পাবে সেটাকে আমরা বলবো সুযোগ ব্যয়। তাহলে ধানের উৎপাদন 0 থেকে 8 হলে এই গমের উৎপাদন 11 থেকে 5 হয়ে যায়, তার মানে এখানে সুযোগ ব্যয় হচ্ছে 11 থেকে 5 হয়ে গেলে তার মানে কমে গেছে কত? 6। তাহলে এখানে সুযোগ ব্যয় হচ্ছে 6। আবার দেখো, আমি যদি বলি এই ধানের উৎপাদন, এই ধানের উৎপাদন যদি এমন হয় যে ধানের উৎপাদন হচ্ছে 8 থেকে 10 হয়, আমি 8 থেকে 10 বলছি, মাথা রাখবে 8 থেকে 10 হলে তাহলে সুযোগ ব্যয় কত বলো? ধানের উৎপাদন 8 থেকে 10 হলে সুযোগ ব্যয় কত? ধানের উৎপাদন 8 থেকে 10 হলে সুযোগ ব্যয় কত হবে? তখন আমাদের সুযোগ ব্যয় 5 থেকে 0 হয়ে যায়, তার মানে সুযোগ ব্যয় হচ্ছে 5। এখন অনেকে 2 বলতেছো কেন বাবা, আমাকে বলো তো একটু। আমরা বলছি এটা যদি কমে যায়, সরি এটা যদি বৃদ্ধি হয়, এটার বৃদ্ধির ফলে অপরটা কত হ্রাস পাচ্ছে সেটা দেখবা। এটা 8 থেকে 10 হলে এটা 2 একক বৃদ্ধির জন্য এটা কত হ্রাস পাচ্ছে সেটা দেখো, হ্রাস পাচ্ছে 5। 5 থেকে 0 হয়ে গেছে, তার মানে হ্রাস পাচ্ছে 5। ওটাই হচ্ছে সুযোগ ব্যয়, যেটা কমে যাবে কতটুকু কমতেছে সেটাই হচ্ছে সুযোগ ব্যয়। ওকে, এখানে একটা বিষয় দেখো, আরেকটা বিষয় মনে রাখো, সেটা হচ্ছে আমি যদি এখানে এভাবে বলি যে ধানের উৎপাদন, ভালো করে শুনবা, আমি যদি এখানে বলি ধানের উৎপাদন 5 থেকে 10, মানে 8 থেকে 10 না বলে আমি যদি বলি ধানের উৎপাদন যদি 10 হয়, আমি এটা বলতেছি, আবার বলতেছি দেখো, আমি এখানে ধান উৎপাদন 8 থেকে 10 না বলে, 8 থেকে 10 না বলে আমি যদি বলি ধানের উৎপাদন 10 হলে তাহলে সুযোগ ব্যয় কত? এটা কথাটার মানে হচ্ছে, ধানের উৎপাদন 0 থেকে 10 হলে। আবার বলতেছি, আমি যদি বলি ধানের উৎপাদন 10 হলে, 8 থেকে 10 বলি নাই, তার মানে বোঝাবে ধানের উৎপাদন 0 থেকে 10 হলে তাহলে সুযোগ ব্যয় কত? তাহলে সুযোগ ব্যয় হবে, দেখো এটা 0 থাকা অবস্থায় গমের উৎপাদন ছিল 11, যখন এটা 0 থেকে 10 হয়েছে গমের উৎপাদন 11 থেকে কত হয়ে গেছে? 0 হয়ে গেছে, তাই না? তার মানে আমরা বলতে পারি যে ধানের উৎপাদন 10 হলে তার সুযোগ ব্যয় হচ্ছে, ধানের উৎপাদন 10 বলতে বোঝাচ্ছে 0 থেকে 10 হলে, আর কি 10 বলতেই বোঝাবে 0 থেকে 10 হলে, তাহলে অপর দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন যেটা হইতো সেটাই সুযোগ ব্যয় হবে, সেটা 11 থেকে কত হয়ে গেছে? 0 হয়ে গেছে, তাহলে কমে গেছে কত? 11। তার মানে আমরা বলতে পারি যে একটা দ্রব্যের সর্বোচ্চটা যখন বলবে সেটা সুযোগ ব্যয় হবে অপরটা সর্বোচ্চটা। আবার আমি যদি বলি এখানে, আবার দেখো, আবার বলতেছি দেখো, ভালো করে শোনো, আমি যদি বলি ধান এখানে ধরলাম গম, তো ধান উৎপাদন 10 হয়, ধানের উৎপাদন যদি কত হয়? 10 হয়, গমের উৎপাদন তখন মনে করো 0। ধান উৎপাদন যদি কত হয়? ইকুয়াল লিখছি 8 হয়, গমের উৎপাদন তখন হচ্ছে 5। আবার দেখো, ধানের উৎপাদন যদি কত হয়? 0 হয়, গমের উৎপাদন তখন হচ্ছে 11। আমি যদি বলি ধানের উৎপাদন 10 হলে তাহলে সুযোগ ব্যয় কত, তার মানে
অপরটা সর্বোচ্চ দেখবা, সেটা হচ্ছে গমের উৎপাদন 11। তার মানে এখানে ধান উৎপাদন 10 মানে বোঝাচ্ছে 0 থেকে 10 হলে এটা 11 থেকে 0 হয়ে যায়, তাই সুযোগ ব্যয় হবে গমের উৎপাদন 11। আবার যদি প্রশ্ন করি যে ধান উৎপাদন 0 থেকে 10 হলে তাহলে সুযোগ ব্যয় কত, সরি 8 থেকে 10 হলে, আমি যদি শুধু ধান উৎপাদন 10 হলে বলি তাহলে অপরটা সর্বোচ্চ হবে, কিন্তু আমি যদি বলি ধান উৎপাদন 0 থেকে 10 হলে তাহলে সুযোগ ব্যয় কত, তাহলে কি বলবা? তাহলে দেখবা এইটার কত হ্রাস পাইছে সেটা, এটা 8 থেকে 0 হয়ে গেছে, তখন আসতে হবে 5। বুঝছো? আবার দেখো এই যে সেম জিনিসটা আমি এখান থেকে এই পাশে যদি দেখাই, আমি যদি বলি গমের উৎপাদন 5 থেকে 11 হলে, 5 থেকে 11 বলছি, তাহলে সুযোগ ব্যয় কত? আনসার করো, দ্রুত করবা কমেন্ট বক্সে। গমের উৎপাদন 5 থেকে 11 হলে সুযোগ ব্যয় কত? আনসার করো। আপনার ক্লাসে নতুন স্যার আসিফ, ওকে, ক্লাসগুলো করো, রেগুলার করবা, ঠিক আছে? তাহলে আমরা বলবো গমের উৎপাদন 5 থেকে 11 হলে এটা কতটুকু হ্রাস পাচ্ছে সেটা দেখবা, হ্রাস পাচ্ছে 8 থেকে 0 হয়ে গেছে, তার মানে 8 হতে সুযোগ পায়। কিন্তু আমি যদি বলি গমের উৎপাদন 5 থেকে 11 না বলে আমি যদি বলি গমের উৎপাদন 11 হলে, গমের উৎপাদন 11 বলছি, জাস্ট 5 থেকে 11 বলি নাই, আমি বলছি গমের উৎপাদন 11 হলে তাহলে সুযোগ ব্যয় কত? আনসার করো। গমের উৎপাদন 11 হলে সুযোগ ব্যয় কত? গমের উৎপাদন 11 হলে তখন সুযোগ ব্যয় কত হবে? গমের উৎপাদন যদি 11 হয় তাহলে সুযোগ ব্যয় কত হবে? আনসার করো। গমের উৎপাদন 11 হলে সুযোগ ব্যয় কত? তখন আমরা বলবো গমের উৎপাদন 11 হলে তখন আমাদের সুযোগ ব্যয় হচ্ছে, এই যে ধানের উৎপাদন 10 সেটা, অর্থাৎ এখানে গমের উৎপাদন 11 মানে বোঝাচ্ছে 0 থেকে 11 হলে তাহলে এটা 10 থেকে 0 হয়ে যায়, সেজন্য এখানে আমাদের অপরটা সর্বোচ্চটা হবে সুযোগ ব্যয়। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। চলো আমরা এখন একটা সুজি থেকে সুযোগ ব্যয় রেখা আঁকবো। এটা আসলে আহামরি কিছু না, আমাকে এই সুজিটা আমাদের দেওয়া আছে, এই সুজি দিয়ে বললো এখান থেকে একটা উৎপাদন সুযোগ ব্যয় রেখা আঁকো। তাহলে কেমনে করবো দেখো, আমরা এই সুজি থেকে আমরা এখানে দুইটা অক্ষ নিব, এখানে যদিও করা আছে পাশে, আমি তবুও একবার করে দিচ্ছি। আমরা এখানে দুইটা অক্ষ নিব, একটা হচ্ছে লম্ব অক্ষ, একটা ভূমি অক্ষ। কেমন? এই ভূমি অক্ষে আমরা একটা দ্রব্য ধরবো, যে কোনটা ধরতে পারো তুমি। মনে করো ধানটা আমি ভূমি অক্ষে ধরলাম, তুমি যদি চাও যে না আমি ধানটা লম্ব অক্ষে ধরবো আর গমটা ভূমি অক্ষে ধরবো, তুমি ধরতে পারো, কোনো সমস্যা নেই। এখানে উৎপাদন সমান রেখা এবং সুযোগ ব্যয় রেখা, এগুলোর ক্ষেত্রে লম্ব অক্ষে কি ভূমি অক্ষে কি এগুলো নিয়ে কোনো সমস্যা নাই, তুমি যেটা যেদিকে ইচ্ছে সেটা ধরতে পারবো, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তাহলে চলো আমরা ধান ভূমি অক্ষে ধরলাম, উপর দিকে আমরা গম ধরবো, এখানে আমরা গম ধরলাম। তো দেখো ধান এবং গমের মধ্যে আমরা যখন একটা চিত্র আঁকবো, ইকোনমিক্স এর ক্ষেত্রে আর কি, যখন একটা চিত্র আঁকতে হয় ওই চিত্রের মধ্যে বেসিক কিছু ইনফরমেশন তোমাকে ভালো করে মনে রাখতে হবে, যে চিত্রগুলো ভুল করার কারণে তোমরা নাম্বারগুলো পাও না ঠিক মতো, ঠিক আছে? সেই বিষয়টা আমি তোকে বলি। চিত্র আঁকার ক্ষেত্রে প্রথমত একটা তুমি চিত্র মানে সূচিটা দেখবা, দেখার পরে ওই সূচি তুমি যে ভ্যারিয়েবল গুলো আছে সেই দুটো ভ্যারিয়েবল তুমি দুইটা অক্ষরে ধরবা, দোস্ত। ধরার পর তুমি যেটা করবে সেটা হচ্ছে এই সংখ্যাগুলোর দিকে তাকাবা। যেমন আমি ধান যেখানে ধরছি সেখানে আমি সংখ্যা ধরছি এখানে 0 থেকে 11 পর্যন্ত আছে, 0, 5, 11 আছে, তাহলে আমাকে এখানে ধানের দিকে 0 থেকে 11 পর্যন্ত কভার করতে হবে। তো আমি একটা নির্দিষ্ট অনুপাতে আগাবো, 0 থেকে 11 পর্যন্ত কভার করতে হবে। মনে করো আমি 5 করে নেবো, তাহলে 5, 10, 15 পর্যন্ত নিলে হবে, তারপরে 3টা ঘর হবে। কয়টা ঘর? 3টা। তাহলে আমাকে নির্দিষ্ট অনুপাতে হলে সাজাতে হবে। এখানে সংখ্যাগুলো যে হুবহু মিলে যাবে এমন কিন্তু না, যেমন 11টা আমার হুবহু মিলবে না, 0 মিলবে, 5 হয়তো মিলে যাবে, ঠিক আছে? তাহলে এখানে করি আমরা 5 করে ধরবো, তো হবে 5, 10, 15 মনে করে এটা, ঠিক আছে? তাহলে এখানে ধরলাম 5, 10, 15 এখানে ধরলাম, ঠিক আছে? এখানে দেখো প্রত্যেকটা বিষয়, এখানে যে ঘরটা আছে আমি প্রথম যে ঘরটা ধরছি এই ঘর দূরত্ব আমার পরবর্তী ঘর দূরত্ব এই পরের ঘর দূরত্ব কিন্তু সমান হবে। তুমি যদি একটা বড় ধরো পরটা ছোট করে ধরো তাহলে তোমার অঙ্ক ভুল হয়ে যাবে বা তোমার চিত্র ভুল হবে। সেজন্য প্রতিটা ঘর দূরত্ব সমান হইতে হবে এবং পার্থক্যগুলো সমান হইতে হবে। পার্থক্য মানে 5 করে পার্থক্য ধরছি এবং ঘরের দূরত্ব কি রাখছি? সমান রাখছি, ঘরের দূরত্ব সমান হইতেই হবে। কেমন? একটা ছোট একটা বড় করলে তোমার চিত্র হবে না, তোমাকে নাম্বার 0 দিবে। আবার দেখো গমের দিকে তাকাও, এখানে 0 আছে, 7 আছে, 10 আছে, তো এখানে আমাদের সর্বনিম্ন 0, সর্বোচ্চ 10, আমাকে 10 পর্যন্ত কভার করতে হবে। তো আমি এখানেও একটা নির্দিষ্ট অনুপাত আগাবো, মনে করো এখানে আমি 5 করে এখানেও আগাবো। তাহলে এখানে আমি যদি 5, এখানে যে সেম দৌড় এখানে 5 করে ধরছি উপরে 5 করতে হবে এমন না,
আমি উপরে চালে 4 করে ধরতে পারি, কোনো সমস্যা নাই। কেমন? আমি তবু 5 করে ধরলাম, তো এখানে আমি ধরলাম 5, এখানে একটা ধরলাম মনে করো 10, এটা হবে 5, এটা হবে 10। এখন দেখো আমি ভূমি অক্ষে যতটুকু ধরছি দূরত্ব, লম্বকে সেম ধরতে হবে না, লম্বকেটা লম্বকের সাথে মিল রাখতে হবে। লম্বকের একটা যতটুকু নিবা, পরবর্তীগুলো সেম রাখতে হবে এবং পার্থক্যগুলো সমান রাখতে হবে লম্বকের সাথে লম্বকের। ভূমি অক্ষের সাথে ভূমি অক্ষের পার্থক্যগুলো সমান রাখবা এবং যে দূরত্ব সেই দূরত্ব সমান রাখতে হবে, তাহলে তোমার চিত্রটা একদম পারফেক্ট হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর চলে আসে আমরা বিন্দুগুলো বের করবো। যেমন আমাদের ধান উৎপাদন 11 হলে গমের উৎপাদন 0। ধান উৎপাদন কত হলে? ধান উৎপাদন যদি 11 হয়, 11 মানে হচ্ছে এই যে 11, গমের উৎপাদন তখন বলছে 0, তার মানে ধান উৎপাদন 11, গমের উৎপাদন 0। তো এই বিন্দুটা অনেকে পারেন, আমি তোমাদেরকে বলি চিন্তাটা কেমন করবা। দেখো ধানের উৎপাদন যদি 11 হয়, গমের উৎপাদন 0 বলছে, তার মানে এই গমের উৎপাদন 0 অবস্থায় ধানের উৎপাদন 11, তার মানে আমাদের বিন্দুটা হবে এই জায়গাটাতে, তাই না? তারপরে দেখো 2 নাম্বার, ধানের উৎপাদন যদি 5 হয়, গমের উৎপাদন হচ্ছে 7। ধানের উৎপাদন যদি কত হয়? এই ধানের উৎপাদন যদি 5 হয়, গমের উৎপাদন বলছে কত? 7। তার মানে এই 5 এর দিকে 7 হবে। 7 কোথায়? এখানে আছে, তার 7 তো চিত্রের মধ্যে নাই, কি করব? কোনো সমস্যা নাই। এটা যদি 5 হয়, এটা 10 হয়, তাহলে এটা মনে করো 6, 7 মনে করো এইটুকু, এটা মনে করো 7, তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিন্দু। ঠিক আছে, এটা দ্বিতীয় বিন্দু দিলাম। তারপর চলে আসো, ধান উৎপাদন 0 হলে গমের উৎপাদন 10। তার মানে এই ধানের উৎপাদন যদি 0 হয়, এই ধান যদি 0 হয়, তখন গমের উৎপাদন হচ্ছে 10। তার মানে এই গমের উৎপাদন তখন 10 এখানে হবে আমাদের বিন্দু। তো এই তিনটা বিন্দু যদি আমরা যোগ করি ফ্রি হ্যান্ডে, ফ্রি হ্যান্ড মানে হাত দিয়ে যোগ করবা, কোনো স্কেল ইউজ করবে না। যেমন এই তিনটা বিন্দু যদি আমি স্কেল ইউজ করি, এখানে একটা কোণ সৃষ্টি হবে। কিন্তু আমি যদি বলি এই তিনটা বিন্দু তুমি যদি ফ্রি হ্যান্ডে যোগ করো, তাহলে এখানে কোনো কোণ সৃষ্টি হবে না, এরকম কার্ভ হবে। এটাকে বলা হয় ফ্রি হ্যান্ড, যে কোনো ধরনের কোণ সৃষ্টি হতে পারবে না। তো এখানে তোমাকে কোনো ধরনের কোণ সৃষ্টি না করেই তোমাকে চিন্তা রাখতে হবে। এটাকে আমরা বলি সুযোগ ব্যয় রেখা। কি রেখা বলতো? সুযোগ ব্যয় রেখা। ঠিক আছে, তাহলে কি বলবো? যে সুযোগ ব্যয় রেখা হচ্ছে এমন একটা রেখা, ওই যে আমরা ওইখানে দেখছিলাম কোথায়, তোমার হচ্ছে একটা জমিতে দেখছিলাম, জমিতে আমরা উৎপাদন করতেছিলাম, সেখান থেকে তোমরা বুঝবা যে সুযোগ ব্যয় রেখাটা কাকে বলবো? আমরা বলবো কোন দ্রব্যের উৎপাদন, ঠিক আছে, সুযোগ ব্যয় বলতেছি, হ্যাঁ, অপরচুনিটি কস্ট। কোন দ্রব্যের উৎপাদন 1 একক বৃদ্ধির ফলে অন্য দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয়, সেই ছেড়ে দেওয়ার পরিমাণকে আমরা সুযোগ ব্যয় বা আমরা এটাকে অপরচুনিটি কস্ট বলে থাকি। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? স্যার জিরোটা আবার একটু বোঝান। আচ্ছা দেখো, জিরোটা আবার একটা বোঝাচ্ছি। এটা দেখো, প্রথমটা ধান 11 হলে গম 0। তার মানে এই গমের উৎপাদন 0 অবস্থায়, গমের উৎপাদন 0 অবস্থায় ধানের উৎপাদন 11। তার মানে 11 মানে এদিকে ধানের উৎপাদন, ধান না, ধানের উৎপাদন কত? 11 এখানে হবে। আবার এটা দেখো, ধান উৎপাদন 0 হলে এই ধান যখন 0, তখন গমের উৎপাদন 10। তার মানে এই 0 অবস্থায় গমের উৎপাদন 10, এখানে হবে বিন্দুটা। ক্লাস কি প্রত্যেক দিন হয়? না, এই ক্লাসটা যারা পেইড ব্যাচে ভর্তি হয়েছে তাদের জন্য। আমাদের ক্লাস হবে হচ্ছে সোমবার, বুধবার এবং শুক্রবার। পেইড ব্যাচে যারা ভর্তি হবে তাদের জন্য এটা এটা আমাদের প্রথম ক্লাস দিবে। আজকে আমাদের লাইভে হয়েছে ক্লাসটা। নেক্সট ক্লাস থেকে আমাদের সবগুলো ক্লাস হবে প্রাইভেট গ্রুপে, কেমন, এই ব্যাচের জেড হিরো কোর্সের। তো তোমরা যারা এখনো পর্যন্ত ভর্তি হও নাই, তোমরা কিন্তু দ্রুত ভর্তি হয়ে যেতে পারো এই ব্যাচে। এই ব্যাচে আমাদের হচ্ছে আজকে থেকে লাইভ ক্লাস শুরু হচ্ছে এবং আমরা ফার্স্ট ক্লাস আবার 2টা কমপ্লিট আমরা আলোচনা করবো এই ব্যাচের মাধ্যমে। এবং আশা করছি এই ব্যাচের তোমার আর কিছু লাগবে না, যদি এই ব্যাচটা শুরু করতে পারলে হবে। ইকোনমিক্সে তোমার 0 থেকে একদম হিরো ইনশাল্লাহ হবে। সো ক্লাসটা আমাদের এইটুকু পর্যন্ত বলা যায়। তবে আমরা এখানে একটা প্রশ্ন যদি তোমাকে করি, তাহলে আনসার করতে পারবে না। দেখো, আমি যদি বলি গমের উৎপাদন যদি 0 হয়, তাহলে ধানের উৎপাদন কত হবে? এমসিকিউ, আনসার করো। গমের উৎপাদন 0 হলে ধানের উৎপাদন কত হবে সর্বোচ্চ? বলো। গমের উৎপাদন 0 হলে ধানের উৎপাদন সর্বোচ্চ কত হবে? এমসিকিউ, আনসার করো। গমের উৎপাদন 0 হলে ধানের উৎপাদন কেমন হবে? আচ্ছা, একদম বলছে স্যার আমরা কেমন বুঝবো লম্বককে হচ্ছে গম, ভূমিকে ধান? দেখো, আমি আবার বলতেছি, সুযোগ ব্যয় রেখা, উৎপাদন সমান রেখা, তুমি এই দুইটা রেখার ক্ষেত্রে লম্বকে কি দোস্ত, ভূমিকে কি দোস্ত, সেটা কোনো সমস্যা না। তুমি চাইলে ধানটা উপরে, গমটা ভূমি ধরতে পারবা, কোনো সমস্যা হবে না। তুমি গমটা চাইলে ভূমিকে ধরো, ধানটা কি লম্বকে ধরতে পারবা, কোনো সমস্যা নাই, তোমার মতো তুমি করতে পারবা। কোর্সটা কিভাবে কিনবো? আচ্ছা বলতেছি, একটু ওয়েট করো জান্নাতুল মামা, একটু ওয়েট করো, আমি বলতেছি। এটা আগে আনসার দাও। এটা আনসার কি বলছি? গমের উৎপাদন 0 হলে ধানের উৎপাদন কত হবে সর্বোচ্চ? তখন ধানের উৎপাদন হবে 11, তাই না? আবার আমি যদি বলি ধানের উৎপাদন 0 হলে তাহলে গমের উৎপাদন কত হবে? তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ হচ্ছে গমের উৎপাদন 10। এটা হচ্ছে আমাদের আনসার। তো এগুলো আমাদের একটু মনে রাখতে হবে, কেমন? আবার এখানে যদি একটু প্রতীক দেয়, এভাবে যদি একটা কোয়েশ্চেন করে, কি করছে যে এভাবে দিল,
এটা হচ্ছে এক্স দ্রব্য, আর এখানে দিচ্ছে মনে করো হচ্ছে ওয়াই দ্রব্য, দিচ্ছে মনে করো ওয়াই দ্রব্য। তা আমি যদি বলি এটার নাম হচ্ছে এ, এখানে দিলাম, এখানে বি দিলাম। আমি যদি বলি যে ওয়াই দ্রব্যের উৎপাদন শূন্য হলে, ওয়াই দ্রব্যের উৎপাদন শূন্য হলে এক্স দ্রব্যের উৎপাদন কত হবে? এক্স দ্রব্যের উৎপাদন কত হবে? অপশন এ সেটা হচ্ছে ও থেকে এ পরিমাণ, ও এ। অপশন বি হচ্ছে এ বি। অপশন সি হচ্ছে ও বি। অপশন ডি হচ্ছে বি এ। ঠিক আছে, আশা করতে হবে এখানে যে ওয়াই দ্রব্যের উৎপাদন শূন্য হলে এক্স দ্রব্যের উৎপাদন কত হবে? ওয়াই দ্রব্যের উৎপাদন শূন্য হলে এক্স দ্রব্যের উৎপাদন কত হবে? তখন আমরা বলবো ওয়াই দ্রব্যের উৎপাদন যদি শূন্য হয়, এক্স দ্রব্যের উৎপাদন হচ্ছে 0 থেকে বি পরিমাণ, তার মানে ওবি। এটাকে 0 বি বলে না, ওবি বলে, কেমন? ওবি পরিমাণ। আবার যদি বলতো তখন এক্স দ্রব্যের উৎপাদন শূন্য হলে, এক্স দ্রব্যের উৎপাদন যদি শূন্য হয় বলে, তখন আমাদের ওয়াই দ্রব্যের উৎপাদন হবে ও এ পর্যন্ত, ও এ। লম্ব আর ভূমি কি সমান হবে? লম্ব আর ভূমি বলতে সমান বলতে বুঝিনি তোমার কথা। মানে সবসময় কি সমান দূরত্ব মেনটেন করে নিবো কিনা বলতেছো? না, আমরা বলছি লম্ব অক্ষের সাথে লম্ব অক্ষের দূরত্ব এবং পার্থক্য সমান রাখবা, ভূমি অক্ষের সাথে ভূমি অক্ষের দূরত্ব এবং পার্থক্য রাখবা, সমান রাখবা। ঠিক আছে, তো আমরা আজকে পড়লাম সুযোগ ব্যয় পর্যন্ত, কেমন? আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব এই যেখানেই যে নির্বাচন সমস্যা সমাধানের সম্পর্কে, নির্বাচন সমস্যা সমাধানের জন্য দুটি বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। এক, সুযোগ ব্যয় রেখা, আর হচ্ছে উৎপাদন সমাধান। কেমন? সুযোগ ব্যয়টা আজকে আমরা পড়লাম, উৎপাদন সমাধান রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ আমরা নেক্সট ক্লাসে পড়বো। এটা খুবই গুরুত্বপূর্ণ, সিকিউর জন্য এইখান থেকে প্রশ্ন আসবে। নেক্সট ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারে। তো নেক্সট ক্লাসটা আমরা হবে আমাদের যে প্রাইভেট গ্রুপ হবে, যারা কোর্সে ভর্তি হবে তারাই করতে পারবা। তো তোমরা যারা কোর্সটা এখনো ভর্তি হও নাই, তারা তোমরা আমাদের পড়ালেখা পেজে মেসেজ করতে পারো, এইখানে যেখানে ক্লাস করতেছে এই পেজে মেসেজ করবা, অথবা 01746561163 এই নাম্বার তোমরা কল দিবা। ঠিক আছে, এই নাম্বার না পেলে আমার নাম্বার কল দিতে পারো, সরাসরি আমার নাম্বার কথা বলতে পারো, 01828053148 এই নাম্বারে কল দিবা। ঠিক আছে, এটা আমার নাম্বার, পার্সোনাল নাম্বার, অথবা উপরটায় কল দিব, উপরটা না পাইলে আমারটায় কল দিবা। ঠিক আছে, তো এই নাম্বারে তুমি কল দিয়ে, উপর নাম্বারে কল দিয়ে তুমি হচ্ছে পড়ালেখা পেজে মানে কথা বলতে পারবে। এবং হচ্ছে পেমেন্টের সিস্টেমটা বলে দিচ্ছি, এই নাম্বারে তুমি হচ্ছে এই যে উপরে যে নাম্বারটা আছে এই নাম্বারটার মধ্যে তুমি 999 টাকা বিকাশে বা নগদে স্ট্যান্ড মানি করবা। কেমন? স্ট্যান্ড মানি করে মানে বই ছাড়া হইলে আর কি, আর বই সহ হলে 1479 টাকা হবে। বইয়ের মূল্য হচ্ছে 480 টাকা, বই মূল্য হচ্ছে 480 টাকা। ঠিক আছে, তো বই সহ হলে 1480 টাকা হবে, আর বই ছাড়া হলে 999 টাকা হবে। বিকাশ থেকে বা নগদ থেকে স্ট্যান্ড মানি করবা, করে এই নাম্বার হোয়াটসঅ্যাপ অথবা পড়ালেখা পেজে মেসেজ দিয়ে বিকাশের লাস্ট ডিজিট বলবা, তাহলে তোমাকে ভর্তি ফর্ম দিবে, সেই ফর্মটা ফিল আপ করলে তোমাকে গ্রুপ অ্যাড করে নেবে, প্রাইভেট গ্রুপে অ্যাড করে নেবে। স্যার আপনার নাম কি? আমার নাম হচ্ছে আনোয়ার হোসেন। কোর্সটা কতদিন চলবে? যতদিন আমাদের লাগে, যতদিন আমাদের ফার্স্ট সেমিস্টার শেষ না হয় ততদিন চলবে। তার আরো দ্রুত পড়াতে হবে? হ্যাঁ পড়াবো ইনশাল্লাহ, আরো দ্রুত পড়াবো। প্রথম ক্লাস তো সেজন্য আস্তে আস্তে পড়াচ্ছি, বেসিক ক্লাসের জন্য। স্যার আপনি কি চট্টগ্রামের? হ্যাঁ চট্টগ্রামের। দীপ বণিক বলছে স্যার এই অধ্যায়ে কি অঙ্ক আছে? হ্যাঁ, এই যে আমরা নেক্সট ক্লাসে আমরা ম্যাথ করবো। নেক্সট ক্লাসে ম্যাথ বলতে আমরা চিত্র আছে আর কি। 10টায়, ক্লাসটা 10টায় হবে। স্যার আমাদের টেস্ট কিভাবে নেবেন? কোন টেস্ট কথা বলতেছে? মানে এক্সামের কথা বলতেছে? এমসিকিউ এক্সাম হবে, তোমাদের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, তোমাদের যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে লিঙ্ক দেওয়া হবে। হ্যাঁ, তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করছি। আমরা নেক্সট ক্লাসে উৎপাদন সমাধান রেখা আমরা আলোচনা করবো, বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ সম্পর্কে আমরা আলোচনা করবো। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই টপিক থেকে আমাদের সিকিউ প্রশ্ন হয়, কেমন, এই চ্যাপ্টারের। তো দেখা হচ্ছে তাহলে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার দ্রুত না, একটু ধীরে ধীরে পড়ালে ভালো হয়। হ্যাঁ, আমি চেষ্টা করবো সবাই যেন বুঝে সেভাবে পড়াইতে, অতি দ্রুত যাবো না, অতি ব্যস্ত যাবো না, যাতে তোমাদের সবকিছু ঠিকঠাক থাকে সেভাবে যাবো। আমাদের ক্লাস হবে সপ্তাহে 3 দিন, এই ব্যাচে ক্লাস হবে সপ্তাহে 3 দিন, কেমন? সপ্তাহে 3 দিন ক্লাস হবে। জিশান বলছে স্যার আপনাকে সরাসরি দেখেছি। আচ্ছা, আমি বলছে ক্লাসটা অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ। তোমাদের ক্লাসটা কেমন লাগছে জানাবা, কোনো ধরনের যদি কি পরামর্শ থাকে সেটাও বলবো অবশ্যই, যাতে আমি নেক্সট ক্লাসগুলোতে তোমাদের সেভাবে পড়াতে পারি। তোমাদের উপর ডিপেন্ড করতে তোমরা যেভাবে যাবে আমি সেভাবে পড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সো দেখা হচ্ছে সবার সাথে। সব ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।